স্ক্রিন দেখা যায় আমার? দেখেন তো। একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে স্যার। ওকে। জি স্যার। ওকে, সবাই একটু রেসপন্স করিয়েন, না বুঝলে যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের কোশ্চেন করিয়েন, সমস্যা নাই। আমি বোঝানোর পর কোশ্চেন করবেন, ঠিক আছে? আমি যখন বলবো, যখন কোনো কোশ্চেন করব, আপনারা সবাই রেসপন্স করিয়েন, ঠিক আছে? দেখেন, গত ক্লাসে আমরা পরিসংখ্যান চ্যাপ্টারের মোটামুটি সিকিউ সলভ করছি, মোটামুটি না, ধরা যায় ফুলফিলি আমরা সলভ করছি। সেই ক্লাসগুলো যদি কেউ করে না থাকেন, পরবর্তীতে করে নিন। সেই ক্লাসটা করলে আশা করি কোনো সমস্যা থাকবে না। যদি সমস্যাও থাকে, আপনাদের এই গ্রুপ আসলে ক্রিয়েট করাই হয়েছে আপনাদের প্রবলেমের সমাধান করার জন্য। যে কোনো প্রবলেম যদি থাকে, জাস্ট স্ক্রিনশট দিয়ে এইখানে আপনি আপলোড করে দিবেন, অ্যান্সার দেওয়া ট্রাই করবেন ইনশাল্লাহ। ওকে, ওকে। আমরা দেখেন তো স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? জি জি দেখা যাচ্ছে। ওকে, তাহলে আজকে আমরা পরিসংখ্যানের সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন বা এসকিউ এগুলা সমাধান করব। দেখেন, দেখেন তো এখানে কি বলছে, কোন উপাত্তের। ওকে, দেখেন, কোশ্চেন না বুঝলে বা কোশ্চেন যদি না দেখা যায় তাহলে কোশ্চেন করিয়েন। দেখেন এইখানে আপনাদের কি বলছে, একটা উপাত্তের সর্বোচ্চ সংখ্যা, আচ্ছা এখানে যে সর্বাধিক সংখ্যা সেটা মানে বোঝাচ্ছে সর্বোচ্চ সংখ্যা দেওয়া আছে 99, আপনার পরিসর দেওয়া আছে 41, তাহলে সর্বনিম্ন সংখ্যাটা কত এটা বের করতে বলছে। এটা কেমনে বের করবেন? কারোর মাথায় আইডিয়া আসতেছে কি? জি না স্যার। ওকে, দেখেন এখানে পরিসর কিন্তু দেওয়া আছে, পরিসর দেওয়া আছে 41, তারপর সর্বাধিক বা সর্বোচ্চ সংখ্যাও দেওয়া আছে 99, আপনার কাছে সর্বনিম্ন সংখ্যা চাইছে। আচ্ছা আপনি বলেন তো পরিসরের সূত্রটা কি ছিল আমাদের? পরিসরের সূত্র স্যার সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। সর্বনিম্ন সংখ্যা প্লাস 1, এই তো ছিল নাকি? জি স্যার। এইখানে দেখেন তো আমাদের কি কি মান দেওয়া আছে, দেখেন তো পরিসর দেওয়া আছে কিনা, কত দেওয়া আছে? পরিসর স্যার 41। এইখানে পরিসরের জায়গায় জাস্ট আপনি 41 বসাই দেন, তারপর ইকুয়াল দেন। দেখেন সর্বোচ্চ সংখ্যা এখানে দেওয়া আছে কত বলতে পারবেন? স্যার 99। দেখেন সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 99। এরপর আপনি জি স্যার। সর্বনিম্ন সংখ্যাটা কিন্তু দেওয়া নাই, আপনি এখানে সর্বনিম্ন সংখ্যা এমনি রেখে দেন, মানে যা আছে তাই ওটা লিখে দেন। এখন দেখেন, স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার পরীক্ষার মধ্যে ও স্যার এটা তো এমসিকিউ স্যার, সরি স্যার। ঠিক আছে স্যার। এইটা হচ্ছে শর্ট কোশ্চেন, আপনি একটু বিস্তারিত লিখতে পারেন, সমস্যা নেই, শর্টকাট লিখলেও সমস্যা জি নেই, স্যার। অ্যান্সার যদি বের করতে পারেন সমস্যা নেই, ফুল মার্ক পাবেন। কিন্তু আমি জি একটু ডিটেলস দেখাচ্ছি, আপনারা যদি আরো শর্টকাট বের করতে পারেন সমস্যা নাই। জি স্যার। আমি শর্টকাটও দেখাই দিচ্ছি, সমস্যা নেই, আগে একটু দেখেন এটা কেমনে সলভ করবেন। দেখেন পরিসর দেওয়া আছে 41, সর্বোচ্চ সংখ্যা দেওয়া আছে 99, আপনার সর্বনিম্ন সংখ্যাটা বের করতে বলছে। এখানে তো 1 ছিল, সর্বনিম্ন সংখ্যাটা আপনি বের করতে বলছে, সেটা কেমনে বের করবেন? সেটা বের করার জন্য আপনি দেখেন, আমরা যেহেতু এইটা বের করব, আমরা এই পুরোটা দেখেন, এই পাশে 41 আছে, এই 1টা আমরা ইকুয়ালের এই পাশে নিয়ে আসবো। দেখেন এই পাশে প্লাস 1 আসে, আমরা যদি ইকুয়ালের এই পাশে নিয়ে আসি, সেই প্লাস 1টা কি হবে বলতে পারবেন? জি স্যার বুঝতে পারিনি। আচ্ছা, দেখেন আমাদের টার্গেট হচ্ছে সর্বনিম্ন সংখ্যা বের করব। সর্বনিম্ন জি সংখ্যা কেমনে বের করব? দেখেন এইখানে দেখেন সংখ্যাগুলো সব এক পাশে করব। দেখেন এই পাশে 41 আছে, আবার এই যে ইকুয়াল, এই ইকুয়ালের ডান পাশে এই যে 1 আছে, এই 1টা আমরা এক পাশে নিয়ে আসবো। আমরা চাচ্ছি যে সংখ্যাগুলো এক পাশে নিয়ে আসবো, এক পাশে নিয়ে আসলে আমরা সর্বনিম্ন সংখ্যাটা পাবো। জাস্ট সংখ্যাগুলো আমরা এক পাশে নিয়ে আসবো। বুঝতে পারছেন কি বলছি? জি এই এই পাশে দেখেন 41 আছে, আর এই পাশে ছিল আমাদের 1 প্লাস 1। আমরা যদি
ইকুয়ালের এক পাশ থেকে আরেক পাশে কোনো নিয়ে যায়, কোনো সংখ্যা নিয়ে যায়, তাহলে সেইটা চিহ্নের পরিবর্তন হয়। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। ঠিক আছে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। দেখেন এইখানে 1 প্লাস ছিল, আমরা ইকুয়ালের এই পাশে এনে বলছি, এই জন্য -1 হয়েছে। বুঝছেন কি? জি ওকে, তাহলে এই পাশে পয়রা আছে কি দেখেন তো, 99 আর ওই সর্বনিম্ন, আচ্ছা সর্বনিম্ন সংখ্যা আপনি বারবার লিখি না, এইটারে আপনি এক্স ধরেন, ওই এক্স মানে সর্বনিম্ন সংখ্যা। এখন দেখেন তো, এই 41 থেকে 1 গেলে কত হয়? 40, 40। আর এই পাশে পয়রা কি আছে দেখেন তো, 99 মাইনাস এক্স। এইটুকু কি বুঝছেন? মানে আমি সর্বনিম্ন জায়গায় জাস্ট এক্স ধরছি, আপনারা এক্স এর জায়গায় সর্বনিম্ন সংখ্যায় লিখিয়েন, সমস্যা নেই। এইটুকু কি বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে দেখেন এইখানে আমাদের টার্গেট হচ্ছে এক্স বের করা। এই এক্স এর পার্ট এই পাশে আছে, আমরা কি করব, এই পুরো পার্টটা এই পাশে নিয়ে আসি, এই পাশে যেটা আছে আমরা ওই পাশে নিয়ে যাব। 99 মাইনাস এক্স এটি এই পাশে রাখলাম, আর 40টা আমরা এই পাশে নিয়ে আসলাম। এখন কোনো চিহ্নের পরিবর্তন হবে না। আমরা যদি পুরোটাই এক পাশে নিয়ে আসি, আবার এই পাশের পুরোটা যদি ওই পাশে নিয়ে যাই, সেইখানে চিহ্নের পরিবর্তন হবে না। দেখেন, এখন দেখেন তো আমরা কি বের করব, এইখানে কি আছে, শুধু সংখ্যাগুলো এক পাশে নিয়ে যান। এক মিনিট, একটু একটা স্লাইড নিচ্ছি। আমাদের কি ছিল দেখেন তো, এইটা ছিল 99 মাইনাস এক্স ইকুয়াল টু 14। এইখান থেকে আমরা বের করব এক্স এর মান, টার্গেট হচ্ছে আমরা এক্স এর মান বের করব। তাহলে এই পাশে শুধু মাইনাস এক্স রাখেন, আর এই যে 99 সেটা ওই পাশে নিয়ে যান। এই পাশে তো 40 ছিল, 99 এই পাশে দেখেন প্লাস অবস্থায় আছে, এই পাশে নিয়ে আসলে হবে মাইনাস। বুঝছেন এটা কেমনে করছি? বুঝছেন এটা কেমনে করছি? একটু রেসপন্স করিয়েন, না বুঝলে বলেন, আমি আবার রিপিট করি, সমস্যা নাই। জি জি এত দূর পর্যন্ত কি বুঝছেন? এত দূর পর্যন্ত যা করাইলাম? জি আচ্ছা, এখন বলতে পারবেন এই 40 থেকে -99, অর্থাৎ 40 থেকে যদি 99 বাদ দিই কত হবে বলতে পারবেন কেউ? দেখবেন, 59। হ্যাঁ 59 আসবে, কিন্তু সেটা মাইনাস আসবে। বুঝতে পারছেন? জি এটা ক্যালকুলেটরে তুলবেন, দেখবেন মাইনাসই আসবে। এবার দেখেন এই পাশেও মাইনাস, এই পাশেও মাইনাস। যদি দুই পাশেই মাইনাস থাকে তাহলে আমরা এটা বেনিশ করে দিতে পারি, শুধু এক্স আর এই পাশে থাকবে 59। অর্থাৎ এই এক্স যেটা সেটাই তো সর্বনিম্ন সংখ্যা নাকি? তাহলে আপনার সর্বনিম্ন সংখ্যাটা হচ্ছে কি? 59। বুঝতে পারছেন কি কি বলছি? বুঝতে পারছেন কি বলছি? স্যার, 59 না মাইনাসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার, 59 টা মাইনাসে ছিল, এটা প্লাস হ্যাঁ, এই যে দেখেন মাইনাস। উভয় পাশে যদি জি ভাই, মাইনাস আমার থাকে, সেম কোশ্চেন। হ্যাঁ উভয় পাশে যদি মাইনাস থাকে সেই মাইনাস আমরা তুলে দিতে পারি। যদি উভয় পাশে থাকে, এই পাশেও আছে এই পাশেও আছে, তাহলে আমরা মাইনাস দ্বারা গুণ করে সেইটা তুলে দিতে পারি। শুধু মনে রাখেন উভয় পাশে যদি মাইনাস থাকে সেটা তুলে দেওয়া যায়। বুঝতে পারছেন কি বলছি? উভয় পক্ষ থেকে ওই মাইনাস তুলে মাইনাসে মাইনাসে ভাই প্লাস হইছে। হ্যাঁ, মানে আলটিমেটলি কি হচ্ছে, আপনার মাইনাস দিয়ে গুণ করা হচ্ছে দুই পক্ষরই। এইটারও মাইনাস দিয়ে গুণ করা হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, এইটারও মাইনাস দ্বারা গুণ করা হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। এটার কনসেপ্টটা আচ্ছা ভাই, হচ্ছে, বুঝছি। এটার কনসেপ্টটা হচ্ছে মাইনাস দ্বারা উভয় পক্ষকে গুণ করে। বুঝছেন? জি স্যার। এটা সাইড নোট দিলে দিতে পারেন। এইটুকু বুঝছেন? জি আচ্ছা বুঝছি। আচ্ছা, এটা দেখেন, কোন শ্রেণীর মধ্যমা কত দেওয়া আছে আপনার? 47.5। আচ্ছা, মধ্যমান বলতে কি বুঝেন আপনারা? মধ্যমান হইছে পুরো স্যার মত। শ্রেণী মধ্যমান নাম শুনছেন না? সেদিন হুম। পড়াইছি, কিন্তু মনে আছে তো নাকি? ওই হ্যাঁ। শ্রেণী মধ্যমানটাই এখানে মধ্যমা বোঝাচ্ছে। এই মধ্যমা দেখে কনফিউজ হওয়ার কোনো দরকার নাই। জাস্ট দেখেন শ্রেণী মধ্যমান যেটা সেটাই হচ্ছে মধ্যমা, মধ্যমান যেটা সেটাই হচ্ছে শ্রেণী মধ্যমান। তার মানে আপনার শ্রেণী মধ্যমান দেওয়া আছে, তারপর উচ্চ সীমা দেওয়া আছে।
51, তাহলে ওই শ্রেণীর নিম্ন সীমা বের করতে বলছে। এইরকম টাইপ কিন্তু সংক্ষিপ্ত কোশ্চেন আসবে। আপনি কেমনে বের করবেন? আপনি মূলত এখানে সূত্র কি জানেন? শ্রেণী মধ্যমানের সূত্র কিন্তু জানেন আপনি। শ্রেণী মধ্যমান কেমনে বের করে জানেন না? একটা শ্রেণীর উচ্চমান আর নিম্নমানের যোগ করে 2 দিয়ে ভাগ, মনে আছে? জি হ্যাঁ তাহলে দেখেন একটা শ্রেণীর উচ্চমান দেওয়া আছে, কত দেওয়া আছে? 51 51, সেটা লিখবেন। তারপরে লিখবেন প্লাস একটা শ্রেণী নিম্নমান, এই নিম্নমানটাই আপনি দেওয়া নাই, এটা আপনি ধরে নেন x, ধরি নিম্ন সীমা x, এটা ডিভাইড করতেন 2 দিয়ে, এটাই তো ছিল নাকি? হ্যাঁ হুম এখন দেখেন এই শ্রেণী মধ্যমানের জায়গায় মান দেওয়া আছে, দেখেন আপনি 47.5, এখানে আপনি বসাই দেন 47.5। তারপর দেখেন এই উপরে ছিল 51 প্লাস এক্স, আর এইখানে হচ্ছে ডিভাইড 2, এইটুকু বুঝছেন? খালি মান বসাই দিছি। জি ওকে, এরপরে দেখেন এই 2টা কি আছে এই পাশে? ভাগ না? ভাগ আমাদের টার্গেট এক্স বের করা, তাহলে আমরা সংখ্যাগুলো এক পাশে নিয়ে যাবো, এই 2টা আমরা এই পাশে নিয়ে আসবো। যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে দেখেন তো, যদি ভাগ হয় এই পাশে নিয়ে আসলে কি হবে কেউ বলতে পারবে? ইকুয়ালের আমরা যদি এই পাশে নিয়ে আসি, ইকুয়ালের এই পাশে 2 ভাগ আছে, আমরা ইকুয়ালের এই পাশে নিয়ে আসবো, কি হবে তাহলে? গুণ হবে। যদি ভাগ থাকে গুণ হয়, বুঝতে পারছেন? এইটা দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে ওই পাশে পয়রা কি আছে দেখেন তো, উপরে আছে 51 প্লাস এক্স, এইটুকু বুঝছেন? জি ভাই সবাই কি বুঝছেন? একটু রেসপন্স করিয়েন তো। জি জি ওকে, এখন দেখেন এটা ক্যালকুলেটর চাপেন, দেখেন তো কত আসে। 95 নাকি? দেখেন তো, যদি ভুল না করি। ভাই ক্যালকুলেটর বন্ধ করে আমি চাপতেছি। ঠিক আছে আমার মতো নেই সেম সেম আচ্ছা আপনারা করেন 95 95, ঠিক আছে। এরপরে দেখেন একটু এই পাশে যাই, আমাদের কি আসছে 95 ইকুয়াল, ওই পাশে আছে 51 প্লাস এক্স। এখন আপনি দেখেন আমাদের টার্গেট হচ্ছে এক্স এর মান বের করব, তাহলে শুধু এক্স ওই পাশে রাখেন, 51টা যদি এই পাশে নিয়ে আসি তাহলে শুধু এক্স পরে থাকে না? এই পাশে হ্যাঁ বুঝছেন এটা কেমনে নিয়ে আসছে? দেখেন 51 এই পাশে প্লাস আছে, আমরা ইকুয়াল মানে সমান সমানের এই পাশে নিয়েই পড়ছি, এই পাশে প্লাস ছিল এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়েছে, এইটুকু বুঝছেন? আর এই যে খালি এই পাশে এক্স পরে আছে, এইটুকু কি বুঝছেন? জি ভাই সীমান্ত বুঝে নাই। সীমান্ত আপনি একটু রেসপন্স করিয়েন, বলেন, সমস্যা নেই, আমি আবার রিপিট করব। জি সীমান্ত ভাই কি? আছি ভাই, আমি বুঝতেছি। ওকে, দেখেন তাহলে এই 95 থেকে 91 গেলে কত হয়? ক্যালকুলেটরে চাপেন, দেখেন কত হয়। ভাই এটা আসে কত? 95 দেখেন এইখানে যেটা বেরোবে 44 44 44 44 হচ্ছে আপনার এক্স এর মান। এক্স মানে বোঝাচ্ছে আমি ওই যে শ্রেণী নিম্ন সীমা, তাহলে আপনার শ্রেণী নিম্ন সীমাটা কত ছিল? 44, বুঝতে পারছেন? ইয়া জি ভাই ওকে, এইটুকু বুঝতে পারছেন তো নাকি? জি জি ভাই এটার কোনো শর্টকাট নেই ভাই আরো? এটা শর্টকাট এই যে হ্যাঁ বলেন কাব্বু বলেন। ভাই আমি এটাই চাইছিলাম যে শর্টকাটটা এটা শর্টকাট বলতে দেখেন এইখানে আছে 47.5, আপনি জানেন শ্রেণী মধ্যমান বের করার লাগে দুইটা আপনার কি দেওয়া থাকে, একটা উচ্চ সীমা একটা নিম্ন সীমা, ওই দুইটারে যোগ করে 2 দিয়ে ভাগ করার লাগে। আপনি এখানে 51 আছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যদি এটা এমসিকিউ আসতো তাহলে শর্টকাট থাকতো, এমসিকিউ তো অপশন আসতো নিম্ন সীমা কোনটা, 44 থাকতো, 45 থাকতো, যেটাই থাকতো আপনি খালি এই 51 সাথে একটা একটা করে বসায় ওই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দেখতেন 47 আসে কিনা, যেইটা বসায় যোগ করে 2 দিয়ে ভাগ করে যদি 47.5 আসতো ওইটাই অ্যান্সার হইতো অপশন। কিন্তু যেহেতু এইখানে অপশন নাই, সংক্ষিপ্ত প্রশ্ন, তাই একটু এইভাবেই করতে হবে, বুঝতে পারছেন? জি জি ভাই ওকে, এইখানে কি দেখা যায় দেখেন তো। হ্যাঁ পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কোন ধরনের
দেখেন এখানে কি বলছে, পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কোন ধরনের চলক। আমি কিন্তু অলরেডি পড়াই ফেলছি। চলক ছিল কয় প্রকার? 2 প্রকার, একটা ছিল বিচ্ছিন্ন চলক, একটা ছিল অবিচ্ছিন্ন এটা স্যার চলক। বিচ্ছিন্ন চলক। হ্যাঁ, দেখেন তো জিপিএ কোন ধরনের চলক? অবিচ্ছিন্ন চলক। না অবিচ্ছিন্ন- সরি অবিচ্ছিন্ন চলক। বলেন তো অবিচ্ছিন্ন চলক না বিচ্ছিন্ন চলক? অবিচ্ছিন্ন চলক। আচ্ছা দেখেন, আমরা বিচ্ছিন্ন চলক আর অবিচ্ছিন্ন চলকের কনসেপ্টটা কি ছিল, যে বিচ্ছিন্ন চলক হচ্ছে যেগুলা আমরা কি করতে পারি, যেগুলো আমরা কি করতে পারি, মেপে গুনে গুনে বের করতে পারি, সেইগুলা হচ্ছে কি বিচ্ছিন্ন চলক। আর অবিচ্ছিন্ন চলক কোনগুলা ছিল, যেগুলো আমরা পরিমাপ করে বের করতে পারি, যেমন মানুষের হাইট, তারপর ভাই ওজন। এটা বিচ্ছিন্ন চলক। দেখেন তো এটা অবিচ্ছিন্ন চলক। জিপিএ, এটাকে আমরা বিচ্ছিন্ন চলক। বুঝতে ঠিক আছে। পারছি, সেটা কিন্তু আপনি গুনতে পারেন, জিপিএ 5, 4, গুনতে পারেন। 3, 3.5 যেটাই হোক সমস্যা নাই। কথা হচ্ছে আপনি কি করতে পারেন, বুঝতে পারছেন কি? জি জি ভাই, তাহলে এটা কি হবে? বিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক। ওকে, আরাফাত ভাই কনফিউজড। দেখেন ভাই এটা অবিচ্ছিন্ন চলক হওয়ারই কথা। দেখেন কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, অলরেডি এটা আমি পড়াই ফেলছি, ওইখানে অ্যান্সার দেওয়া আছে, একটু দেখে নিয়ে, ঠিক আছে? আচ্ছা এইখানে কি দেওয়া আছে একটু পড়েন তো। শ্রেণীর ব্যাপ্তি 5 ধরা, ধাপ বিচ্যুতি 3, অনুমিত গড় এত, শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। আচ্ছা এইটা একটু সবাই নোট করে নেন, এই ধাপ বিচ্যুতির সূত্রটা কি? ধাপ বিচ্যুতির সূত্র হইছে গিয়ে ধাপ x বিচ্যুতির প্রকাশ মাইনাস করা হয়, 1। দেখেন ধাপ বিচ্যুতির প্রকাশ করা হয় ইউআই দ্বারা। ওকে, দেখেন ধাপ বিচ্যুতির সূত্র হচ্ছিল কি জানেন কেউ? x মাইনাস a। দেখেন এই যে এরকম ছিল, x1 মাইনাস a তারপর কি ছিল? ইন্টু এইচ। n, না h। এইচ, আচ্ছা বুঝতে পারছেন? ভাই, এটা কি x1 বলতে মানে লিখতে x1 না, সেটা হচ্ছে xi। একটু মনোযোগ দেন সবাই। ধাপ বিচ্যুতির সূত্রটা কি? দেখেন ধাপ বিচ্যুতির প্রকাশ করা হয় ইউআই দ্বারা। এটার সূত্র হচ্ছে আপনার এইখানে xi xi মাইনাস ডিভাইড a, এইখানে হচ্ছে a। এইচ। আমি পরিচয়গুলা লিখে দিচ্ছি। xi মানে এইটা মানে বুঝাবে শ্রেণী মধ্যমান, এইটা বুঝাবে। ওকে, তারপর এ দ্বারা বুঝাবে আপনার অনুমিত গড় বা আনুমানিক গড়, যেটাই বলুক, অনুমিত গড় বা আনুমানিক গড়। তারপর আপনার এইচ মানে বুঝাবে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান। ওকে, আর ইউআই মানে তো ভুলেই দিছি, ইউআই মানে কি বুঝাবে? ধাপ বিচ্যুতি। চাইলে এটা Your স্ক্রিনশট দিয়ে পরে network নোট is করে রাখতে পারেন। connecting. বুঝতে পারছেন এইটুকু? দেখেন এই যে এইখানে যে শ্রেণী ব্যক্তি যেই কথা, শ্রেণী ব্যবধান তো সেম কথা। আপনারা বের করতে বলছে মূলত শ্রেণী মধ্যমান বের করো, অর্থাৎ শ্রেণী মধ্যমান বলতে বুঝাইতে চাচ্ছে এখানে এক্স আই, এইটার মান আপনার বের করতে বলছে। আর বাকিগুলা দেওয়াই আছে। অনুমিত গড়, দেখেন অনুমিত গড় অর্থাৎ এর মান এখানে দেওয়া আছে। তারপর আপনার কি দেওয়া আছে? এইচ মানে বোঝায় শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান, এই যে দেখেন এইখানে দেওয়া আছে। মনে হয় হিবিজিবি হয়ে গেছে না? আমি আবার একটু মুছে আবার দেখাচ্ছি। দেখেন আপনারা বলছে কোনো গণসংখ্যা নিবেশন সারণীর শ্রেণী ব্যক্তি যদি 5 হয়, ধাপ বিচ্যুতি যদি 3 হয় এবং অনুমিত গড় যদি 63 হয়, তাহলে শ্রেণী মধ্যমান কত? দেখেন আমরা ধাপ বিচ্যুতির সূত্র কি জানি, এইখানে ধাপ বিচ্যুতির মূল সূত্রটা লাগবে আমাদের। ধাপ বিচ্যুতির প্রকাশ করা হয় ইউআই দ্বারা। এর সূত্র হচ্ছে এই এক্স আই মাইনাস এ ডিভাইড এইচ। এখন আমি
এইখানে লিখে দিছি কোনটা দ্বারা কি বোঝায়। এক্স আই মানে শ্রেণী মধ্যমান বোঝায়। আপনার কাছে এখানে চাইছে এই শ্রেণী মধ্যমান বের করো, অর্থাৎ আমাদের বের করতে হবে এক্স আই। আর বাকি সব ইনফরমেশন এখানে দেওয়া আছে। দেখেন আমরা এখানে যদি পরের লাইনে যাই, বা দাব বিচ্যুতির মান দেওয়া আছে। দেখেন তারা বলে দিছে যে দাব বিচ্যুতি হচ্ছে আপনার 3, এইখানে বসান 3, তারপর লিখেন এক্স আই। এক্স আই মানে শ্রেণী মধ্যমান, এটা আমাদের বের করতে বলছে, তাই এটা আমরা যেমনি আছে এমনি রাখবো। তারপরে দেখেন মাইনাস এ, এই এ মানে বোঝায় অনুমিত গড়। এই অনুমিত গড় দেওয়া আছে দেখেন 63, এইখানে বসাই দেন 63। আর এইচ মানে বোঝায় শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি, যেটা দেওয়া আছে 5, এইখানে বসাই দেন 5। এখন আপনি এই পাশে অভ্যাস করেন, সংখ্যাগুলো এক পাশে নিয়ে যাওয়ার ট্রাই করেন। এই পাশে 5 আছে, আমরা যদি এটা এই পাশে নিয়ে যাই, যেহেতু 5 এই পাশে ভাগ আছে, এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে গুণ। সরি, আর বাকিটা এই পাশে উপরে পড়ে আছে শুধু এক্স আই মাইনাস 63। এখন দেখেন এটা তো গুণ করলে হয় 15, আর এক্স আই মাইনাস, তো এখানে আছে 63। এখন দেখেন তো শুধু এই সংখ্যাটা যদি আমরা এই পাশে নিয়ে, মানে ইকুয়ালের এই পাশে যদি নিয়ে এসে করি, তাহলেই তো এক্স আই এর মান আমরা পাইতেছি। দেখেন এই পাশে আছে 15, আর এই পাশে আছে মাইনাস 63, এই পাশে যদি নিয়ে আসি তাহলে এইটা হয়ে যাবে প্লাস 63, আর এই পাশে পয়রা থাকবে শুধু এক্স আই। এইটুকু কি বুঝছি? একটু রেসপন্স করি, তো এইটুকু কি বুঝছি আমরা? না ভাই আমি বুঝি না, আমার নেট প্রবলেম আসলো তো, তাই আপনার ওই আচ্ছা, স্ক্রিন শেয়ারিং শো করে নাই। ওকে, এখন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। কাব্য কোথায়? কাব্য, আচ্ছা, জি ভাই, আমারও নেট প্রবলেম। ওকে, ঠিক আছে, দেখেন। সবার এক লগেই ভাই নেট প্রবলেম। আচ্ছা, আপনারা কি একই সাথে নাকি? না না ভাই একসাথে না। আচ্ছা, ওকে, দেখেন এখন এই যে এক্স আই মানে বোঝাচ্ছে, এখন তো এক্স আই আমরা পাই গেছি, অর্থাৎ 15 আর 63 যোগ করলে যেটা হবে সেটাই 68 78, অর্থাৎ এক্স আই এর মান হবে আমাদের 78। এটা কেমনে হলো আবার একটু বুঝাই দেবো আপনাদের। ওকে, দেখেন তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। দেখেন এইখানে কি আছে আমাদের, এইখানে কি বলছে 19 21 26 13 11 27 এক্স, তারপর 29 সংখ্যাগুলার গড় বের করতে বলছে। সরি, সংখ্যাগুলার গড় দেওয়া আছে 16.5। তাহলে যদি সংখ্যাগুলার গড় 16.5 হয়, তাহলে এখানে এক্স এর মান আমাদের বের করতে বলছে। তাহলে এক্স এর মান আমরা কেমনে বের করব? দেখেন আমরা নরমাল গড় সমান কি জানি, এটা কিন্তু নরমাল গড় অর্থাৎ গাণিতিক গড়। জাস্ট দেখেন এই ডেটাগুলা ও শ্রেণী আকারে দেওয়া আছে, এই ক্ষেত্রে আমরা গড়গুলা কি জানি, জাস্ট যতগুলা সংখ্যা থাকবে সবগুলা যোগ করব, টোটাল কয়টা সংখ্যা আছে আমরা জাস্ট ওইটা দিয়ে ভাগ করব, সেটাই তো আমাদের কনসেপ্ট ছিল। দেখেন এইখানে আছে 19 যোগ 21 যোগ, তারপর 26 যোগ 13 যোগ, তারপর 11 যোগ 27 যোগ এক্স যোগ 29। দেখেন এখন কয়টা আছে টোটাল, 1 2 3 4 5 6 7 8, তাহলে আমরা জাস্ট 8 দিয়ে ভাগ করে দিব। দেখেন এইখানে গড় কিন্তু অলরেডি আমাদের দেওয়া আছে, দেখেন গড়ের মান হচ্ছে 16.5, এই গড়ের জায়গায় আমরা বসাই দিব 16.5, আর এই পাশ ইকুয়াল দেন, নিচে 8 থাকবে, ওই উপরে সবগুলা যোগ করে কত একটু দেখেন, 27 30 40 51 57 77 80 83, তারপর হচ্ছে 103 113
122। দেখেন এটা হচ্ছে আমাদের 122। আপনারা টোটালটা করে দিন, এটা টোটালটা যোগ করলে হচ্ছে 122। সরি 122 না, এই পাশে আরো আছে। আচ্ছা দেখেন আমরা, দেখেন আপনি কেমনে করবেন, ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরে ডিরেক্ট তুলে দিবেন আপনি। দেখেন যেমন ধরেন 19 যোগ 21 যোগ 26 যোগ, কথা কি আমার বোঝা যায়? দেখেন তো। জি জি বোঝা স্যার, যাচ্ছে। এখানে টোটাল 126 হবে। জি জি, টোটাল 126। টোটাল 126 না? আচ্ছা ওকে, হ্যাঁ জি আমরা স্যার, জি স্যার। ওকে দেখেন আমরা ক্যালকুলেটরে চাপি, একটু সবাই হাতে কলমে করলে তাহলে একটু ভালো হয়, বেটার হয়, সাথে সাথে প্র্যাকটিসও হয়ে যায়। আর এক্স এক্স আমরা যেমনি আছে তেমনি রাখবো, জাস্ট 29টা যোগ করব। দেখেন রেজাল্ট কত আসে। টোটাল দেখেন 147 আসে, মেবি আপনার হয়তো কোনো জায়গায় একটু মিস্টেক ছিল। দেখেন তাহলে এইটা, দেখেন এইটা আসতেছে আমাদের 147, কিন্তু এই পাশে আমরা এক্সট্রা কিছুই করিনি, এক্সট্রা যেমনি আছে এমনি রাখি। আর এই নিচে তো 8 ছিলই আমাদের। এখন দেখেন আমরা এই 8টা এই পাশে নিয়ে আসবো, এই পাশে 8 ভাগ আছে, এই পাশে যদি আমরা নিয়ে আসি তাহলে দেখেন 16.5 এর সাথে 8 গুণ হয়ে যাবে, আর এই পাশে পয়রা থাকবে শুধু 147 প্লাস এক্স। পরের লাইনে দেখেন এটা জাস্ট গুণ করে দেন, কিচ্ছু না। 147 পাইছেন, এর সাথে গুণ করেন শুধু 8, ও সরি 147 না, আমরা 16.5 গুণন 8, দেখেন এইটা আসে 132। আর এই পাশে 147 যেমনি আছে তেমনি রাখেন। এখন দেখেন এক্সট্রা এক পাশে চলে যাবে, দেখেন এক্সট্রা এক পাশে চলে যাবে মানে, আচ্ছা এটা বাদ দেন আপনি। দেখেন এই এক্সট্রা শুধু রাখেন, বাকি যে সংখ্যাটা আছে এটি এই পাশে নিয়ে এসে পড়েন। দেখেন এই পাশে আছে 132, 147 এই পাশে প্লাস আছে, এই পাশে নিয়ে আসলে আপনার মাইনাস হয়ে যাবে। তাহলে এই পাশে পড়ে থাকতেছে শুধু এক্স। দেখেন এখন 132 থেকে 147 বিয়োগ করেন, দেখেন একটা রেজাল্ট বেরোবে। কত বেরোবে দেখবেন, -15 বেরোবে। দেখেন 132 মাইনাস 147, দেখেন অ্যান্সার আসতেছে আপনার, অর্থাৎ এইখানে আপনার পরে থাকতেছে -15 আর এই পাশে শুধু এক্স, অর্থাৎ এক্স এর ভ্যালু হচ্ছে আপনার -15। বুঝতে পারছি? এইখানে এক্স এর মানটাই চাইছে আপনার। এইটুকু কি বুঝছি সবাই? একটু রেসপন্স করিয়েন। ভাই নেট সমস্যা জনিত কারণে আপনার ভয়েস আমার এখানে আসতেছে ও না। আচ্ছা, আরিফুল ইসলাম, সরি আমিরুল ইসলাম, ভাই তো কথা বলতেছে না। তারপর আরাফাত, আরাফাত বোঝা যায় কি জি স্যার। আমি কি বলছি সেটা বুঝছিলেন আপনি? জি স্যার, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। তারপরে দেখেন, তাহলে আমরা নেক্সটটাতে যাই। দেখেন এই কোশ্চেনে এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা একদম আপনি একদম কি বলবো আপনার, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট, এটা আপনি 3 স্টার দিয়ে রাখেন। বুঝতে পারছেন? জি স্যার। এইটা ধরে নেন পরীক্ষায় আইসাই পড়ছে। এটা কেমনে করবেন? এটা না কোনো বোর্ড পরীক্ষায় দেখবেন এটা আসছে, শিওর থাকেন 100%। দেখেন বলছে এই টাইপের,
1 থেকে 21 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় বের করতে বলছে। 1 থেকে 21 পর্যন্ত মৌলিক সংখ্যা। আচ্ছা আমাদের দেখেন 1 থেকে 21 পর্যন্ত মৌলিক সংখ্যা কিন্তু বলছে, বলে নাই যে 1 থেকে 21 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হলে জাস্ট আমরা 1 থেকে 21 পর্যন্ত সবগুলা যোগ করে টোটাল কয়টা সংখ্যা এটা দিয়ে ভাগ করতাম, সে যেটা বেরোতো সেটাই অ্যান্সার। কিন্তু আমাদের এখানে বলছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা সম্পর্কে আপনাদের কনসেপ্ট, এই কনসেপ্ট সম্পর্কে আইডিয়া আছে? এই কনসেপ্টের ধারণা আছে রাখেন। স্যার। আচ্ছা মৌলিক সংখ্যা দেখেন, মৌলিক সংখ্যা যেই সংখ্যাগুলারে একদম মনে রাখবেন, যেই সংখ্যাগুলারে ভাগ করা যায় না, সোজা বাংলা কথা মনে রাখবেন, যেই সংখ্যাগুলারে ভাগ করা যায় না, ঠিক আছে, ভাগ করে পূর্ণ সংখ্যায় আনা যায় না, সেগুলাই হচ্ছে মৌলিক সংখ্যা। আর যদি আপনি এমনি নর্মালি বইয়ের ভাষায় মনে রাখেন তাহলে হচ্ছে কোনো একটা সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া যদি অন্য কোনো গুণনীয়ক না পাওয়া যায় সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। কিন্তু আপনারা সহজে মনে রাখবেন, এইভাবে মনে রাখবেন যেই সংখ্যাগুলারে ভাগ করা যায় না। শুধু দুইটা একটু এক্সেপশন, এটা মনে রাখবেন, এক্সেপশন না, কারণ 2 এর 1 এবং এই 2 ছাড়া আর অন্য কোনো মৌলিক গুণনীয়ক, সরি আর কোনো গুণনীয়ক নাই, সেই জন্য 2 মৌলিক। কিন্তু এই মৌলিক সংখ্যাগুলোর ভিতরে একটা মাত্র জোড় সংখ্যাই মৌলিক সংখ্যা, আর বাকি যত মৌলিক সংখ্যা হবে সবগুলাই বিজোড় সংখ্যা হবে। আপনি দেখিয়েন শুধু 2, আপনারা যদি কোশ্চেন করে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা, আপনি অ্যান্সার দিবেন 2। ওকে, মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে। দেখেন তাহলে মৌলিক সংখ্যা কি কি হবে, 2 হবে, তারপর 3 হবে, দেখেন 3 কে ভাগ করা যায় না, 5 হবে, 7 হবে, 9 হবে না, দেখিয়েন, কারণ 9 কে ভাগ করা যায়, 3 3 কে 9। তারপর এইভাবে যতগুলো আছে 21 পর্যন্ত, দেখেন 21 পর্যন্ত কি কি আছে, তাইলে মৌলিক সংখ্যা প্রথম 1 থেকে ধরি 2 প্রথম মৌলিক সংখ্যা, তারপরে হবে 3, তারপরে হবে আমাদের কি, যেহেতু মৌলিক সংখ্যাগুলা গড় বের করতে বলছে, তাহলে যত মৌলিক সংখ্যা পাবো সবগুলা জাস্ট আমরা যোগ করে কয়টা হয়েছে ওইটা ভাগ করে দিব। তাহলে 2 আছে, 3 আছে, 5 আছে, সব যোগ করেন, তারপর কি আছে, 7 আছে, তারপর আপনার 11 আছে, তারপর 13, সরি, তারপর 17, তারপর দেখেন 19, আর যাবে না কিন্তু, দেখেন 21 কিন্তু যাবে না, কারণ 21 ভাগ যায়, 3 7 21, এটা জাস্ট সামনে ভাগ করে দেন, টোটাল কয়টা পাইছেন, 1 2 3 4 5 6 7 8, এই 8 দিয়ে আপনি ভাগ করে দেন, টোটাল ক্যালকুলেটর চাপেন, দেখেন কি আসে, 2 3 5 10 17 আর 11 28 28 38, তারপর কত হচ্ছে 41 48 58, দেখেন তারপর কত হয় 68 70 77 হয়। দেখেন এই 77 এর যদি আপনি 8 দিয়ে ভাগ করেন, দেখেন একটা রেজাল্ট পাবেন, দেখেন চাপেন 77 ভাগ 8, দেখেন একটা রেজাল্ট পাবেন 9.625, এটাই আপনার অ্যান্সার। এইটুকু কি বুঝছেন আপনারা? জি স্যার। ওকে, দেখেন এখন এইটা কি বের করতে বলছে আপনাদের, দেখেন একটি ব্যাটসম্যানের 10টি ম্যাচের রান সংখ্যা। হ্যাঁ জি, কিছু বলবেন? দেখেন কোশ্চেন কি বলছে এখানে, একজন ব্যাটসম্যানের 10টি ম্যাচের রান। দেখেন একজন ব্যাটসম্যান কয়টা ম্যাচ খেলছে, 10টা ম্যাচ খেলছে, 10টি। এই 10টা ম্যাচের রান, রান বলতে এইখানে কি খেলা বোঝাচ্ছে, তাহলে ক্রিকেট, যেহেতু ব্যাটসম্যান বলছে তাহলে অবশ্যই এটা কি ক্রিকেট। সে ক্রিকেট কয়টা ম্যাচ খেলছে, টোটাল 10টা ম্যাচ খেলছে, এই ম্যাচের রান সংখ্যা তার দিয়ে দিছে, 10টা ম্যাচের রান হচ্ছে 30, ফার্স্ট ম্যাচে 30, সেকেন্ড ম্যাচে 37, থার্ড ম্যাচে 41, এইভাবে ক্রমানুসারে সব দেওয়া আছে। এখন এর গড় নির্ণয় করতে বলছে, তাহলে গড় মানে কি আমরা কি করে দেখেন তো, ডিরেক্ট আমরা কি করব, যা যা দেওয়া আছে সবগুলা কি করব, যোগ সবগুলো করব, যোগ করব। 37 যোগ করে ফেলেন তো ক্যালকুলেটরে, কেউ একজন দ্রুত বলেন তো রেজাল্ট কি হবে। টোটাল কয়টা ম্যাচ, 10 ম্যাচ, এই 10 দিয়ে জাস্ট ভাগ করেন, দেখবেন একটা রেজাল্ট আসবে। বলেন তো কত হয়। আমি একটু ক্যালকুলেটর দিয়ে দেখাচ্ছি এই জন্য, কারণ অনেকেই তো ক্যালকুলেশনে দুর্বল, আপনারা এই ক্যালকুলেটর দিয়ে এইভাবে, এই জন্য একটু মানে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি কেমনে কেমনে করবেন।
তারপরে তুলেন 65, 40, তারপরে 25 আর 100, অর্থাৎ 452 টোটাল, 452। ওকে ওকে গুড। টোটাল হচ্ছে 452 নাকি? তাহলে উপরে জি লেখেন স্যার। 452 আর নিচে 10 লেখেন। এটা দিয়ে আবার ভাগ করে দেখেন আপনার আসবে কত আসবে দেখেন। 4.52, 4.52। গুড। এইটা হচ্ছে আপনার রেজাল্ট। এইটুকু কি বুঝছেন? সরি স্যার, আনসার হবে যে 45.2। ওহ সরি সরি, হ্যাঁ এইটার ক্যালকুলেটর দেখা যায় না তো, এই জন্য। ওকে দেখেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। না আমিও মিস্টেক। দেখেন এইটা রেজাল্ট হবে 45.2। ওকে, আমরা নেক্সট দেখেন, নেক্সট স্লাইডে কি আছে, কি বলছে এখানে, এটা পারবেন? জি স্যার। সংখ্যাগুলার মধ্যক বের করতে বলছে। মধ্যক বের করার কনসেপ্টটা শিখাইছিলাম তো নাকি? কেমনে বের করবেন, কি করতে হয় আগে কেউ বলতে পারবেন? আগে সাজাতে হয়। আগে সাজাইতে হয়। তাহলে কি করব, কোনটা আগে আসবে কে বলতে পারবেন? দেখেন, যখন আপনার মধ্যক নির্ণয় করতে বলবে, এইভাবে সংখ্যা দেওয়া থাকবে, মধ্যক নির্ণয় করতে বলবে, তখন আপনার ফার্স্ট কাজ হচ্ছে আপনি কি করবেন, ছোট থেকে বড় ক্রমে সাজাবেন। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কি আছে? 17, দেখেন তো, 17 আছে। তারপরে কি আছে? 18। 18, তারপরে কি আছে দেখেন তো? 20। 20, তারপরে দেখেন 21 আছে। তারপরে তারপর আছে দেখেন 23, 23। তারপরে আছে 25। 25, তারপরে আছে কত দেখেন তো? 26। 26, তারপরে আছে 27। তারপরে কত আছে দেখেন তো? 35, 35 নাকি? 35। তারপরে কত আছে? 37। এই তো নাকি? দেখেন তো জি। টোটাল কয়টা পাইছেন? মধ্যক মানে মাঝখানে কি আছে, মাঝখানে যেটা আছে সেটাই মধ্যক। সেটা দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, যেহেতু জোড় সংখ্যা আছে মাঝখানে দুইটা থাকবে না? 4টা 4টা বাদ দেন। দেখেন এই পাশে 4টা নেন আর এই পাশে 4টা নেন, দেখেন মাঝখানে কয়টা আছে? দুইটা। তাহলে মাঝখানে যে দুইটা থাকে আমরা মধ্যক কেমনে বের করি? এই দুইটারে যোগ করে 2 দ্বারা ভাগ। 2 দিয়ে ভাগ করে ফেলবো নাকি? দেখেন 23 আর 25 কত হয় দেখেন তো? 48। 48 এর যদি 2 দিয়ে ভাগ করেন দেখবেন 24। 24। বুঝতে পারছি? জি স্যার। এটুকু কি বুঝছেন? ক্লিয়ার। স্যার এখানে সূত্র লিখতে হবে না? এই যে হ্যাঁ গুড, আমি সেটাই বলতেছি। এই যে এইখানে এই ক্ষেত্রে যদি সংক্ষিপ্ত কোশ্চেন আসে তাহলে আপনার দরকার নাই সূত্র লেখার। আর যদি আপনি সূত্র লেখেন ভালো, কেমনে লিখবেন সেটাও আমি দেখাই দিচ্ছি। n/n/2 তম পদ প্লাস ব্র্যাকেট n/2 প্লাস 1 তম পদ। সরি, দেখেন এটা কেমনে করতেন। দেখেন এটা করার সিস্টেম হচ্ছে আপনি n/2 2 এই তম জাস্ট পদ এইটুকু লিখবেন জোড় সংখ্যার ক্ষেত্রে, প্লাস প্লাস ব্র্যাকেট n/2 যোগ 2 1 প্লাস 1 তম পদ। ডিভাইড 2। এটাই তো বলতে চাচ্ছেন আপনি নাকি? হ্যাঁ হ্যাঁ জি স্যার, জি স্যার। এরপরে দেখেন এখন আপনি কি করবেন, টোটাল পদ কয়টা আছে? কয়টা ছিল? 10টা না? 10টা। 10টা, হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি এই যে n এর মানটা আপনি বসাবেন 10, এর জাস্ট 2 দিয়ে ভাগ করবেন। হ্যাঁ এটা হ্যাঁ। হচ্ছে তম পদ, এটা লিখবেন প্লাস। এইখানে দেখেন 2 এর এইটাও সেম, এখানে কি করবেন, জাস্ট 10 এর 2 দিয়ে ভাগ করবেন আর পাশে 1 রেখে দিবেন। এটা হচ্ছে তম পদ লিখবেন। এরপরে ডিভাইড 2 দিয়ে রাখেন। এখন দেখেন তো এই 2 দিয়ে 10 এর ভাগ করলে কত হয়? 5। 5 সবসময় এটা 5তম পদ হবে, এর চেয়ে 1 এটা হবে। এটা পর হবে হবে 6 এখানে। 6তম পদ। বুঝতে পারছেন? দেখেন এটা দিয়ে এটা ভাগ করলে 5 আর 1 যোগ করলে 6। আর এটা ডিভাইড করেন। দেখেন এখন আপনি কি করবেন, এই 5তম পদ কত আর 6তম পদ কত, এটা আপনি আগে স্লাইডে দেখেন। 5তম পদ কত? 1 2 3 4। 5তম পদ হচ্ছে 23 আর 6তম পদ হচ্ছে কত? 25। তাহলে 5তম পদ হচ্ছে 23 যোগ 6তম পদ হচ্ছে কত? 25।
25 আর এই d/2 দেখবেন ওই সেম আসে 48/2 দেখবেন 24। বুঝতে পারছেন কেমনে লিখবেন পরীক্ষার হলে? যদি আপনারা চান এই সূত্র লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। সূত্র লিখে পরের লাইনে আপনি যে এইটুকু বা এই লাইনটা লিখলে হবে, সমস্যা নেই। বুঝতে পারছেন কি? ক্লিয়ার হয়েছে এইটুকু জি ভাই। আপনাদের? ওকে, তাহলে দেখেন এই উপাত্তগুলোর মধ্যে কি হবে এটা বের করতে পারবেন না আপনারা? হ্যাঁ পারবো। আচ্ছা ওকে, তাহলে এটা আমি আর করাই না। হ্যাঁ, সেম আগেরটার মতো এটা। জি স্যার, এখানে হচ্ছে যে বেজোড় সংখ্যা আর কি। আচ্ছা দেখেন, একটু দেখাই। হ্যাঁ, বেজোড় এটা সংখ্যা থাকে। এটা হচ্ছে বেজোড় সংখ্যা, সূত্রটা হচ্ছে n+1/2। দেখেন এখানে কি আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 কয়টা আছে দেখেন তো একটু গুনে। স্যার সরি সরি সরি, এখানে হচ্ছে যে জোড় সংখ্যা, আমি খেয়াল করে নাই। আচ্ছা সরি, দেখি এরপর আরো এইটাই কোশ্চেন আছে কিনা। না নাই। তাহলে আপনি হ্যাঁ যেটা করছেন এইটা বাদ দিয়ে রাখেন, এটা বাদ দিয়ে টোটাল এইখানে হিসাব করেন 13টা আছে। 13টা তাহলে মধ্য কি হইতো? বেজোড়। বেজোড় 13টা। তার মানে আপনি কি করতেন, 6টায় 6টা করে ভাগ করে দিতেন, মাঝখানে যেটা থাকতো সেটাই অ্যান্সার। ঠিক আছে, কিন্তু আচ্ছা। এটার আপনার আগে কি করতে হবে, ছোট থেকে বড় ক্রমে সাজাইতে হবে নাকি? জি স্যার। ছোট থেকে বড় ক্রমে সাজাবেন, সাজানোর পরে যেহেতু 13টা আপনার মাঝখানে একটা পদ আছে, ওই মাঝখানে একটা পদই মধ্যক, এখানে আর কোনো কিছুর দরকার নাই। আর যদি সূত্র লিখতে চান তাহলে সেটা লিখবেন n+2 n+1/2 তম, এই তো নাকি? জি স্যার। এখন n এর মান হচ্ছে টোটাল, মনে করেন এখানে 13টা যোগ 1/2 তম পদ, 14। তাহলে 14 রে 2 দিয়ে ভাগ করলে হয় 7, 7তম পদ। পরে গুনে গুনে আপনি দেখবেন, সাজাবেন তো ছোট থেকে বড় ক্রমে, ওইখানে গুনে গুনে যাবেন 7তম পদ কোনটা, যেটা হবে সেটাই আছে। বুঝতে পারছেন কি? জি ভাই। ওকে, আপনাদের মাইক্রোফোনটা অফ রাখেন, আমি যখন কোশ্চেন করতে বলবো তখন মাইক্রোফোন অন করে কথা বলি। দেখেন এইটা কি বলছে, এখানে ডেটা দেওয়া আছে, এই উপাত্তগুলার কি বের করতে বলছে, গড় নির্ণয় করতে বলছে। এটা আমরা অলরেডি করে ফেলছি, গড় সবগুলা যোগ করবো, কয়টা আছে এটা দিয়ে ভাগ করে দিব, যেটা বেরোবে সেটাই অ্যান্সার। ওকে, এটা আর করানো লাগবে না। দেখেন এখন এইটা দেখেন, নিচে একটা সারণী দেওয়া আছে, মানে এই সারণী এই যে এরকম এটা দেওয়া আছে, মনে করেন মাঝখানে একটা ঘর আছে, এরকম দেওয়া আছে। দেখেন শ্রেণী দেওয়া আছে কি কি, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60। একটু মাইক্রোফোনটা অফ রাখি আমরা সব। দেখেন শ্রেণী দেওয়া আছে আপনার 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60। আর গণসংখ্যা কি কি দেওয়া আছে, 5 9 4। তাহলে আপনার কি নির্ণয় করতে বলছে, প্রচুরক। প্রচুরকের সূত্র কি আমরা জানি, L প্লাস F1 যোগ F2 গুণন H। এটা কিন্তু আমরা প্রচুরকের সূত্র, এটা আমরা সকলেই জানি। এল এর মান কি হয়, আমরা বলছিলাম প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রচুরক শ্রেণী কোনটা আমরা বুঝবো কেমনে, সর্বোচ্চ গণসংখ্যা বরাবর যে শ্রেণী সেটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। আর এল মানে বোঝাচ্ছে ওই প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। দেখেন একটা শ্রেণীর ঊর্ধ্ব সীমা থাকে, নিম্ন সীমা থাকে, এটার উচ্চ সীমা হচ্ছে কি 50 আর নিম্ন সীমা হচ্ছে 41। আর এল এর পরিচয় হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, অর্থাৎ 41 হবে এখানে, এই 41 প্লাস F1 হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা যেটা থাকবে তার থেকে আগেরটা আমরা বিয়োগ করে দিব, অর্থাৎ 9 থেকে 5 বিয়োগ করে যেটা হবে সেটাই হচ্ছে F1 এর মান। দেখেন 9 বিয়োগ 5 অর্থাৎ 4। তারপর F2 হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা থেকে পরেরটা বিয়োগ, অর্থাৎ 9 বিয়োগ 4, অর্থাৎ এটা হচ্ছে 5। ওকে, আমরা পেয়ে গেছি। দেখেন F1 এর মান হচ্ছে 4, এখানেও 4 যোগ F2 এর মান, F2 এর মান হচ্ছে 5 গুণন H। দেখেন শ্রেণী ব্যবধান কত দেওয়া আছে, 31 থেকে 40, দেখবেন 10। বুঝতে পারছি এটা? জি তাহলে এটা টোটাল আপনি ক্যালকুলেটরে বসায় করে দিবেন, দেখবেন অ্যান্সার কি আছে। এটা দেখাই দিতে হবে আমার? না স্যার, পারবো পারবো, এটা পারবো। ওকে ঠিক আছে, দেখেন নেক্সট স্লাইডে যাই। একটু মাইক্রোফোনটা অফ স্যার রাখি। এটা জি জি বলেন। এখানে তো 2 হবে প্রচুরক। ওকে দেখেন কি হয় আমরা দেখি।
তাহলে এই উপাত্তগুলোর প্রচুরক আছে কিনা এটা আমাদের বের করতে বলছে। আপনি যদি প্রচুরক থেকে থাকে তাহলে আপনার অ্যান্সার কি হবে, আগে অ্যান্সারটা দিয়ে দিবেন। হ্যাঁ, প্রচুরক আছে, ব্যাখ্যা করতে বলছে প্রচুরক যে আছে কেমনে থাকলো প্রচুরক, আসলে প্রচুরকের কনসেপ্টটা কি এটা একটু ব্যাখ্যা করে দিবেন। আমরা জানি যে সংখ্যাগুলা বা যেইটা সবচেয়ে সর্বাধিক বার থাকে সেটাই হচ্ছে প্রচুরক। এইখানে দেখেন 2 2 আরো কিছু আছে দেখেন তো, দেখেন 7ও আছে 2 বার, আরো কিছু 2 বার আছে দেখেন তো, আরো কিছু আছে নাই। নাই। তাহলে আপনার প্রচুরক কিন্তু এখানে দুইটা, 2 7 একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 7। আপনি বলে দিবেন যে প্রচুরক হচ্ছে 2 আর 7। কেন? কারণ আমরা জানি একটা উপাত্তের মধ্যে যেই সংখ্যাগুলা সর্বাধিক বার থাকে সেইগুলাই হচ্ছে প্রচুরক। এখানে 2 আর 7 সর্বাধিক বার আছে, এই জন্য 2 আর 7 হচ্ছে এখানে প্রচুরক। এইভাবে লিখে দিতে পারবেন না? পারবেন তো নাকি? পারবো। জি ভাই পারবো। ওকে, দেখেন এখন এইটা দেখেন আপনার কি বের করতে বলছে এখানে। দেখেন তো উপাত্তের প্রচুরক দেওয়া আছে, দেখেন প্রচুরক কিন্তু দেওয়া আছে 49.75। তারপর আপনার এই দেখেন এল এর মান দেওয়া আছে, F1 এর মান দেওয়া আছে, F2 এর মান দেওয়া আছে। আপনি শ্রেণী ব্যবধান বের করতে বলছে, অর্থাৎ এইচ মানে শ্রেণী ব্যবধান, এইটার মান বের করতে বলছে। তাহলে আপনি প্রচুরকের সূত্র জানেন, আপনি লিখে ফেলেন তো প্রচুরকের সূত্র কি জানেন, এটা লিখে ফেলেন আগে। প্রচুরকের সূত্র আমরা কি L জানি, plus F1 এল প্লাস উপরে হয় F1, F1 এটা হচ্ছে by F1 F1 যোগ plus F2 F2 গুণন এইচ, into এটাই H। তো নাকি? এইখানে দেখেন মান কার কার দেওয়া আছে, প্রচুরকের মান দেওয়া আছে আপনার, দেখেন এইখানে বসাই দেন জাস্ট 49.75। তারপর দেখেন এল এর মান অলরেডি দেওয়া আছে এখানে, দেখেন 48, এই 48 আপনি এখানে বসান, প্লাস F1 এর মান দেওয়া আছে দেখেন 7, উপরে 7 লেখেন, নিচে F1 যোগ F2, F1 এর মান হচ্ছে 7 যোগ F2, F2 এর মান দেওয়া আছে এখানে 17, এই 17 বসান, গুণন এইচ এর মানটাই আমাদের দেওয়া নাই, সেটাই বের করতে হবে আমাদের। এইটুকু বুঝছেন? দেখেন তো এটা আমরা কেমনে করব, এই টোটালটা ক্যালকুলেশন করে দেখেন তো কত আসে। এই টোটালটা ক্যালকুলেশন করেন, দেখেন কেমনে করবেন। এইখানে দেখেন 48 আছে যোগ এইখানে 7 আর এইখানে 17, আর 7 কত হয় দেখেন তো 24। তাহলে এইখানে ব্র্যাকেট দিয়ে লেখেন 7/24। তাহলে এটার অ্যান্সার আপনার আসতেছে কি দেখেন 48.29। 48.29। তাহলে আপনার আসতেছে 48 দশমিক কত আসছে আপনার 29। আচ্ছা 29 লেখেন। এটা কিন্তু এইটুকুর বেলে, কিন্তু এর সাথে কিন্তু এইচ গুণ অবস্থায় আছে, বুঝতে পারছেন কি? হ্যাঁ, আচ্ছা এখন দেখেন জাস্ট এইটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাইলে তো এইচ এর মান বাড়িয়ে পড়তেছে। এটা এই পাশে কি আছে দেখেন গুণ আছে, এই পাশে আসলে কি হবে যদি আমরা ইকুয়ালের এই পাশে আনি, এখন কি হবে বলতে পারবেন কেউ? ভাগ। হ্যাঁ ওই পাশে গুণ আছে দেখেন, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে কি হবে 48.29। এটা দিয়ে ভাগ করেন তাহলে এই পাশে পয়রা থাকলে কি শুধু এইচ, এই যে আমরা এইচ এর মান পাই গেলাম। এইটার রেজাল্ট তো একটা বেরোবে, দেখেন তো কি বেরোয়, ওটা তো আগে ছিলই, দেখেন 0.97। 0.29 নাকি? দেখেন তো কত আসে, 0 পয়েন্ট কত বললেন আপনি, 0 পয়েন্ট আসবে না, দেখবেন এইটারে যদি আমরা ভাগ করেন দেখবেন 1 পয়েন্ট কত আসছে, দাঁড়ান ভাই আবার 1.03। দেখি। হ্যাঁ আপনি ভুল করছেন একটু, দেখেন 1.03, এইটা আসবে অ্যান্সার। 9.0। জি স্যার 1.03 বুঝছেন? জি স্যার। ওকে, এখন মাইক্রোফোনটা সবাই একটু অফ রাখেন। হ্যাঁ আমার আচ্ছা ক্লাসগুলো স্যার, এই আসলে যে এখানে জি জি এজ তো আপনি পরে দিচ্ছেন না ওই সমানের পরে, তো এজটা যদি আমি আগে নিয়ে আসি তো ওই যে 4.75
এটা যদি আমি ওই সমান সমান দেওয়ার পরে দিই তাহলে হবে? কোনো সমস্যা নেই, আপনি যদি এই পাশে রাখেন আর এটা যদি এই পাশে রাখেন সমস্যা নাই, কোনো সমস্যা নাই। মানে এই পাশে আপনার পুরোটাই রাখতে হবে, এই যে 48.29 এটা কিন্তু পুরোটাই আনার লাগবে, তাহলে 48.29 আর এই পাশে এটা নিয়ে গেলেন কোনো সমস্যা নাই। পরে খালি এই পাশে এইচ রাখেন, এইটা দিয়ে ওই সেম কথা, এটা খালি ভাগ করে দিবেন। পরে এখানে সুতরাং h সমান ওই আনসারটা লিখে দিব আর কি। হ্যাঁ হ্যাঁ, এটাই, আর কিচ্ছু না, ওই একই কথা, বুঝতে পারছেন? বুঝছেন? জি স্যার, জি স্যার। ওকে, তাহলে দেখেন আমরা নেক্সট স্লাইড দেখি। দেখেন এইখানে কি আছে, কোন শ্রেণীর নিম্ন সীমা দেওয়া আছে এল, নিম্ন সীমাই তো ওই যে আমরা এল, হ্যাঁ, নিম্ন সীমায় প্রকাশ করা এল দ্বারা। তারপরে F0, আচ্ছা এই F0 মানে কেউ গাবলেন না, দেখেন এইখানে F1 আছে আর এইখানে F0 আছে। প্রচুরকের ক্ষেত্রে আপনি তো জানেন F1 আর F2, এখানে F0 মানে বুঝাচ্ছে এখানে প্রথমটাই এটাই F1 এর মান, আর এখানে F1 যেটা এটাই F2 বুঝাচ্ছে, মানে এখানে তো দুইটা মান দেওয়া আছে। F1 কোনটা ধরবেন, প্রথমটা, আর F2 হচ্ছে পরেরটা, বুঝতে পারছেন কি? জি ভাই বুঝছি। এইখানে কিন্তু দেখছেন একটু অনেকে ভেজাল বাঁচতে পারে, অনেকে তো F1 F2 দিয়ে শিখছে, 0 দিয়ে দিয়েছে, এটা 1, তার মানে প্রথমটা এটি F1 ধরবেন আর এই F1টা F2 ধরবেন, আর H তো দিয়েই দিছে, তাহলে আপনার প্রচুরক বের করতে বলছে, সেম জাস্ট প্রচুরক বের করতে বলছে। প্রচুরক লিখবেন যে আমরা জানি প্রচুরক সমান কি জানি, সূত্রটা লিখে দিবেন L প্লাস F1 বাই F1 যোগ F2 গুণন H, এটা লিখে দিবেন। পরের লাইনে আপনি দেখেন এল এর মান দেওয়া আছে কত, 55, F1 এর মান দেওয়া আছে, দেখেন F1 এর মান বলতে এখানে F0 যেটা সেটাই F1 এর মান, তাহলে এখানে হবে 5, আর এখানে F1 না, এখানে তো আর F1 দেয় নাই, আপনি ডিরেক্ট এখানে F0 দিবেন এটা, আর নিচেরটা দিবেন F1, এটাও F0 দিবেন। দেখেন তাহলে এখানে F0 মান হচ্ছে 5 যোগ F1 এর মান হচ্ছে এখানে 7, এই 7 গুণন H এর মান তারা দিয়ে দিছে 10। এইটুকু কি বুঝছেন? দেখেন এটার একটা রেজাল্ট বেরোবে, যেটা বেরোবে সেটাই অ্যান্সার, পারবেন তো নাকি? জি ভাই জি পারবো। ওকে, তাহলে এই ছিল আমাদের আসলে সংক্ষিপ্ত কোশ্চেন। আপনারা কি মানে এই টাইপের যদি সংক্ষিপ্ত কোশ্চেন আসে আপনারা বাসায় একটু প্র্যাকটিস করিয়েন, কি করাইলাম আমি নোট দিয়ে দিব যদিও, আপনারা একটু বাসায় প্র্যাকটিস করিয়েন। এই টাইপের যদি আসে, আশা করি এই টাইপের ভিতরেই আসবে, আপনারা এগুলো একটু বেশি বেশি করিয়েন যেন মিস্টেক না হয়, বুঝতে পারছেন? আপনাদের আরো কয়েকটা কোশ্চেন করতে পারে, আপনাদের ডিরেক্ট এইভাবে বলতে পারে যে প্রচুরকের সূত্র লিখো পরিচয় সহ, তখন আপনারা লিখতে পারবেন না? এটাও একটা কোশ্চেন হতে পারে। দেখেন সংক্ষিপ্ত পরিচয় সহ আপনার প্রচুরকের সূত্র লিখতে বলতে পারে, মধ্যকের সূত্র লিখতে বলতে পারে, তারপর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের ফর্মুলা লিখতে বলতে পারে, পারবেন না আসলে? কথা শোনা যায়, শুনতেছেন আমার কথা? প্রবলেম হয়। জি জি, বুঝি নাই, আবার যে একটু বলেন। সি আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা আপনি বলতে চাচ্ছেন মধ্যকের সূত্র, হ্যাঁ, যে মধ্যকের সূত্র লিখো পরিচয় সহ, এইটা যদি বলে আপনি কি করবেন? তাহলে আপনি আগে মধ্যকের সূত্রটা কি জানেন লিখবেন, আমরা জানি মধ্যক সমান হচ্ছে L প্লাস N বাই 2 মাইনাস FC গুণন H বাই FM। দেখেন এখানে কোনটার পরিচয় কি, এই এল মানে আগে বলে দিবেন। আপনি যদি বলে সংক্ষিপ্ত বিবরণ সহ মধ্যকের সূত্র লিখো, তাহলে আপনি বলবেন এল হচ্ছে কি মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। আচ্ছা, তারপরে আপনার কি আছে,
এন মানে তো আসবে, এন মানে লিখবেন মোট গণসংখ্যা। আচ্ছা, তারপর আপনার দেখেন এখন আসেন এই যে এফসি আর এফএম, এখানে তো এইচ মানে একটু লিখে ফেলেন, এইচ মানে হবে শ্রেণী ব্যবধান, এইটুকু আগে লিখেন। দেখেন এরপরে আপনার কি ঝামেলা বাজে বললেন, এফসি আর এফএম। দেখেন এফসি পরিচয় কি, এফসি মানে আপনি লিখবেন যে মধ্যক শ্রেণীর যে কর্মজীবিত গণসংখ্যা থাকে সেই শ্রেণীর পূর্বের কর্মজীবিত গণসংখ্যা কি লিখবেন, যে এখানে লিখবেন মধ্যক শ্রেণী, মধ্যক শ্রেণীর যে ক্রমযোজিত সংখ্যাটা থাকে তার পূর্বের সংখ্যা না, মানে তার উপরের সংখ্যা, আগের সংখ্যাটা আমরা নিয়ে তার ক্রমযোজিত, মধ্যক শ্রেণীর ক্রমযোজিত সংখ্যার পূর্বের সংখ্যা লিখে দিবেন। এইটুকু লিখতে পারবেন না? কথা শোনা যায় আমার, শুনতেছে? জি স্যার। এই যে এইটুকু লিখে দিবেন, এফসির পরিচয় এটা। আর এফ এম এর পরিচয় হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এফ এম এর পরিচয় হচ্ছে, এটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। বুঝতে পারছি কি আমরা? এর পরিচয়গুলা যদি আসে যে সূত্র লেখা পরিচয় সহ সংক্ষিপ্ত বিবরণ সহ, তাহলে এই যে একটু এগুলা লিখে দিতে হবে, সূত্র লিখতে হবে, এর কোনটা কি, কোনটা দ্বারা কি বোঝাচ্ছে, এগুলো একটু লিখে দিতে হবে। এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। হয়েছে? জি স্যার। ওকে, দেখেন। আচ্ছা, কেউ কি জয়েন এই সময়ে? এইটুকু কি বুঝছেন আপনারা? ক্লিয়ার হয়েছে এইটুকু বলেন? ক্লিয়ার। ওকে, তাহলে এইভাবে আপনাদের আরো বলতে পারে, ওই শুধু ওইটা না, এটাও বলতে পারে যে প্রচুর, সরি, আপনারা বলতে পারে যে মাইক্রোফোনটা একটু অফ রাখেন প্লিজ। একটু মাইক্রোফোনটা অফ রাখি, হ্যাঁ, নয়েজ আসতেছে। দেখেন এইটা আসতে পারে, অনেক ইম্পর্টেন্ট, মাথায় রাখিয়েন। হ্যাঁ, এই টাইপের কোশ্চেন আসবে, একটু মাথায় রাখিয়েন, অনেক ইম্পর্টেন্ট। এই দেখেন আমি একটু স্টার মার্ক দিয়ে দিতেছি, একটু মাথায় রাখিয়েন। একটু মাইক্রোফোনটা একটু অফ রাখেন প্লিজ, সাউন্ড আসতেছে আপনার। সীমান্ত, মাইক্রোফোনটা অফ রাখিয়েন। তখন কেমনে লিখবেন যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্র লিখো বিবরণ সহ, এটা আপনি কেমনে লিখবেন? দেখেন আপনি আগে লিখবেন যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের ফর্মুলাটা কি, ডিরেক্ট সূত্রটা আগে লিখে ফেলবেন। সংক্ষিপ্ত, আগে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়টা লিখে ফেলবেন। হ্যাঁ, গড়ের সূত্রটা লিখে ফেলবেন। গড়ের সূত্রটা কি, এ প্লাস সামেশন এফ আই ইউ আই ডিভাইড কি এন গুণন এইচ। জাস্ট আপনি পরিচয়গুলা লিখবেন। এ মানে কি বোঝায়,
এ মানে লিখবেন যে ডিরেক্ট অনুমিত গড় বা আনুমানিক গড়, এইভাবে লিখবেন। তারপর আপনার এইখানে এফ আই মানে কি বোঝাচ্ছে, ইউআই মানে কি বোঝাচ্ছে লিখবেন। এফ আই মানে হচ্ছে গণসংখ্যা, তারপর ইউআই মানে হচ্ছে ধাপ বিচ্যুতি, তারপর আপনার এইখানে এন, এন মানে হচ্ছে আপনার গণসংখ্যা, তারপরে হচ্ছে আপনার এই এইচ, এই এইচ মানে হচ্ছে শ্রেণী, বুঝছেন কি কি লিখছি আমি? জি স্যার। এইভাবে লিখতে পারবেন না? স্যার এন মোট গণসংখ্যা হবে না। ও সরি, এইখানে একটু লিখে দেন এন মোট গণসংখ্যা, রাইট। বুঝতে পারছি। জি এটা চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। ওকে, দেখেন আমরা নেক্সট ওকে স্লাইডে। তাহলে এখন আমাদের এই ছিল সংক্ষিপ্ত কোশ্চেনের পার্ট। এখন দেখেন আমরা কিছু এমসিকিউ সলভ করি। দেখেন একটু মনোযোগ দিন সবাই। দেখেন এখানে আছে নিচের কোনটি বিচ্ছিন্ন চলক, বলতে পারবেন জনসংখ্যা। কোনটা হবে? জনসংখ্যা। জনসংখ্যা। কারণ কি, আমরা বিচ্ছিন্ন চলক মানে কি, যে যেই সংখ্যাগুলারে কি করতে গুনে গুনে বের করা যায়, নাকি যেগুলারে গুনে গুনে বের করা যায় সেগুলা হচ্ছে কি বিচ্ছিন্ন চলক। আর বিচ্ছিন্ন চলক সবসময় পূর্ণ সংখ্যায় হবে, মাথায় রাখবেন। হ্যাঁ, আর অবিচ্ছিন্ন চলক যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, অর্থাৎ যেগুলারে পরিমাপ করে আমরা বের করতে পারি, মেপে মেপে বের করতে হয়। দেখেন বয়স মেপে বের করতে হয়, তারপর উচ্চতা মেপে বের করতে হয়, ওজনও কি মাইপা বের করতে হয়। ওকে, সেই জন্য এগুলো হচ্ছে অবিচ্ছিন্ন চলক। দেখেন তারপর আছে নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক, এইটা বলেন তো। নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক? অবিচ্ছিন্ন কিন্তু বলছে, বিচ্ছিন্ন না। দেখেন জনসংখ্যা, এটা কিন্তু অবিচ্ছিন্ন চলক না, এটা হচ্ছে বিচ্ছিন্ন চলক। বয়স, শিক্ষার্থীর সংখ্যা, এটাও কিন্তু আপনার বিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক। বয়স হবে বয়স। হ্যাঁ, তারপর জন্মসালটা দেখেন, জন্মসাল কখনো কি হতে পারে না, আসলে দশমিকে হতে পারে না। এই বয়স, বয়সটা কি আসলে দেখেন, এটা কিন্তু 2.5 বছর হয়, 1.5 বছর হয়, বুঝতে পারছেন, 3 বছর হয়, মানে ফাংশন বা কি আসে, এই যে আপনার দশমিক আসে। দশমিক আসে। বুঝতে পারছি। জি ওকে, এরপর দেখেন পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কোন ধরনের চলক? স্যার এটা অফিসে না। দেখেন পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কোন ধরনের চলক? অবিচ্ছিন্ন চলক। এটা কি হবে, বিচ্ছিন্ন চলক হবে না অবিচ্ছিন্ন চলক হবে, একটু বলেন তো। বিচ্ছিন্ন চলক হবে, বিচ্ছিন্ন। এটা কিন্তু শুরুতেই আমরা পড়াইছি বিচ্ছিন্ন চলক, শুরুর দিকে একটু দেখে নিন, যদি ক্লাসটা রেকর্ড থাকবে দেখে নিন। দেখেন এখন এই যে এইটা দেখেন, এইটা একটু স্টার মার্ক দিয়ে রাখেন, এত ইম্পর্টেন্ট, এইটা অনেক ইম্পর্টেন্ট, এটা বুঝছেন, মাথায় রাখিয়েন। এটা কিভাবে সলভ করি দেখেন। দেখেন আপনার এখানে কি বলছে, 1 থেকে 20 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্য বের করতে বলছে। 1 থেকে 20 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য। দেখেন কোশ্চেনটা কি বলছে এখানে, এইখানে একটা জিনিস কিন্তু আপনার দেখেন, এই টার্মটা দেখেন, এই টার্মটা একটু দেখেন কি বলছে, 3 দ্বারা বিভাজ্য, 1 থেকে 20 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য বলছে। এটা মানে কি, মানে 1 থেকে 20 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এইগুলোর ভিতরে কোন সংখ্যাগুলা 3 দিয়ে ভাগ যায়, যেই সংখ্যাগুলা 3 দিয়ে ভাগ যায় সেই সংখ্যাগুলোর মধ্য বের করতে বলছে আমাদের। বুঝতে পারছি কি বলছে? তাহলে দেখেন 1 থেকে 20 পর্যন্ত একের কি 3 দিয়ে ভাগ করা যাবে? যাবে না। 2 এর ভাগ করা যাবে না। দেখেন 3 এর কিন্তু 3 দিয়ে ভাগ করা যাবে, সো 3 হবে।
ওকে, তারপরে কি 4, 4-এর কি 3 দিয়ে ভাগ করা যাবে? যাবে না। 5-এরও যাবে না, কিন্তু 6-এর যাবে 3 দিয়ে ভাগ। তাহলে আমরা এখানে 6 লিখব। তারপর দেখেন আর কি যায়, 8 যাবে না, কিন্তু 9 যাবে। তারপর দেখবেন 10 যাবে না, 11 যাবে না, 12 যাবে। তারপর আপনার কি 13 যাবে না, 14 যাবে না, 15 যাবে। 15 তারপর আর কিছু যায়, 18 যাবে। 18 এরপর আর কিছু যায়, 20 না পর্যন্ত বলছে আমাদের। তাহলে 20 পর্যন্ত এইগুলাই যায়। এখন এগুলার ভিতরে মধ্যক বের করতে হবে। দেখেন তো কয়টা আছে, 1 2 3 4 5 6টা আছে, জোড় সংখ্যা। তাহলে মাঝখানে কয়টা আছে? দেখেন তো এই মাঝখানে এই দুইটাই নেই। মধ্যক মানে আমরা বুঝবো যে এটা মাঝখানে থাকে। মাঝখানে এখানে দুইটা আছে মধ্যক, তাহলে কেমনে বের করবো? জাস্ট মাঝখানের দুইটা যোগ করে দিব। 9 আর 12 যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে কত হয় দেখেন তো? 21 নাকি? 21-এর আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয় দেখেন? 10.5। বুঝতে পারছি কি? বুঝতে পারছেন এটা? বুঝছি ওকে, এখন এইটাতে আসি। দেখেন কি বলছে, আপনার আয়তলেখ আঁকতে, আমরা যে আয়তলেখ আঁকছি, আয়তলেখ আঁকতে কি কি প্রয়োজন হয়েছে? আমরা কি কি নিচ্ছি আয়তলেখে? এক অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নিছি। এটা কি ঠিক না ভুল বলেন তো? আমরা যখন আয়তলেখ অঙ্কন করছি তখন এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নিছি, নেওয়া হয়। এটা কি ভুল না সঠিক? সঠিক তাহলে এইটা ঠিক দেন। তারপরে আসেন ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা নেওয়া হয়। এটা ভুল না সঠিক? এটা ভুল। ভুল তাহলে এইটা কিন্তু ভুল। ওয়াই ক্রমযোজিত সংখ্যা কোন জায়গায় নেওয়া হয়? কোনটার ক্ষেত্রে? কোন লেখের ক্ষেত্রে? অজীব রেখার ক্ষেত্রে কি নেওয়া হয় আপনার? ক্রমযোজিত গণসংখ্যা নেওয়া হয়। তাহলে দেখেন একটা ভুলে গেছে, আমাদের দুইটা নিতেই হবে মাস্ট। দেখেন অপশন দেখলেই হয়, শুধু 2 নাম্বারটা যেখানে আছে আমরা এগুলা নিব না। এটা নিব না, এইখানে 2 আছে নিব না, তারপর এইখানে 2 আছে নিব না। এই একটা মাত্র অপশন যেখানে 2 নাই, এটাই অ্যান্সার। বুঝতে পারছেন কি? জি ওকে, এখন আসেন চলকের মান। দেখেন এইগুলা হলে এর মধ্যক কত? এই চলকগুলোর মান দিয়ে দিছে আপনার 8 6 1 7 2 3 5 4। তাহলে এর মধ্যক কত হবে? আচ্ছা, মধ্যক বের করার জন্য আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ছোট থেকে বড় ক্রমে আগে সাজাবো। 1, তারপরে কি 2, তারপর 3 আছে, 4.5 হবে। 4, তারপরে কি হবে দেখেন তো? 5, তারপরে কি আছে আপনার? 6, তারপরে 7, তারপরে 8। এটার মধ্যে কি হবে? যেহেতু 8টা দেওয়া আছে, তার মানে কি মাঝখানে কয়টা আছে দেখেন? এই যে এই পাশে 3টা, এই পাশে 3টা, মাঝখানে 2টা আছে। তাহলে এটার মধ্যে আমরা কেমনে বের করব? এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাই তো? 9 এর যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 4.5। তাহলে এটার অ্যান্সার কি হবে? 4.5। বুঝতে পারছি? স্যার 4 নাম্বার এমসিকিউটাতে জানতো 4 নাম্বার এমসিকিউ। হ্যাঁ, বলেন। স্যার এটা তো অপশনে নাই ওকে, 10.5 এখানে অপশন নাই। ও, তাহলে এটা ব্ল্যাঙ্ক আছে। এরকম ভূত পরীক্ষা মাঝে মাঝে দিয়ে দেয়। এটা তাহলে ব্ল্যাঙ্ক, এখানে কোনো অপশন নাই। বুঝতে পারছেন? জি ওকে, মাথায় রাখেন। যদি না থাকে আপনি দাগাবেন না, বুঝছেন? আপনি না ওকে দাগাইলে, আপনি যদি ভূত পরীক্ষা এরকম হয় যে আপনি শিওর এইখানে অপশন নাই, তাহলে আপনি সেইটাতে হাত দিবেন না, আপনি এমনি মার্ক পাবেন। আর যদি দাগান তাহলে মার্ক পাবেন না। বুঝতে পারছেন? ওকে ওকে ওকে, ঠিক আছে। দেখেন এখানে কি বলছে, কোন উপাত্তের কি দেওয়া আছে, হয়তো মিস্টেক আছে স্পেলিং। 7। সময়ের মান, হ্যাঁ, 2 2 3 5 7, এই প্রচুর বের করতে হচ্ছে ইজি। মানে কোন সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে, মানে সর্বাধিক বার আছে? সর্বাধিক আছে জি 7 7 নাকি? দেখেন একবার, দুইবার, তিনবার। 2 আছে 2 বার করে না, সবচেয়ে বেশি বার আছে 7। তার মানে প্রচুরক হবে 7। এটা তো বুঝছি সবাই নাকি? ওকে, হ্যাঁ। এখন দেখেন এই শ্রেণী ব্যবধান কত বলেন তো? একদম ইজি, বাচ্চা পোলা অনেক কোশ্চেন। 5 5। 45 থেকে 49 কত? 5। ওকে, এখন দেখেন তো সান্নিভুক্তকরণের ক্ষেত্রে প্রথমে কোনটি নির্ণয় করা হয়? সান্নিভুক্ত যে করবেন তখন আমাদের প্রথমে কোন, দেখেন
এটা কি বলছে আমাদের, আয়তলেখ থেকে কি অঙ্কন করা যায় বলেন তো? এটা কি আয়তলেখ থেকে কি অঙ্কন করা যায় বলতে পারবেন কেউ? আয়তলেখ আয়তলেখ থেকে কি অঙ্কন করা যায়? ওইদিন শিখেছিলাম যে একটার ভিতরে মানে দুইটা চিত্র আঁকানো যায়, কোনটা থেকে কোনটা শিখেছিলাম। গণসংখ্যা বহুভুজ। হ্যাঁ, গুড। গণসংখ্যা বহুভুজ হবে। কারণ একই সাথে আয়তলেখের সাথে সাথে বহুভুজ অঙ্কন করা যায়, আমরা ওইদিন দেখছি। হ্যাঁ, আর যদি কেউ না বুঝে থাকেন তাহলে আমার ক্লাসটা করে নিই, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ভাই ক্লাসটা করে নিই। নিচের এই দুইটা আবার কি ভাই? কোনটা? অপশন ওই দুই এটা ওইটা অজীব রেখা ফাও বলছে, একটা পাই দুই। চিত্র বলছে, দণ্ডচিত্র, এগুলা তো হবেই না, এটা এমনি বুঝতেছেন, এগুলা তো লাগে না। এগুলা কি করছেন আপনি? আপনি যে তিনটা গ্রাফ শিখছেন, এই না। গ্রাফের মধ্যে এগুলা পাইছেন, তাহলে দরকার নাই তো আপনার এটা চিন্তা করার। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। ওকে, দেখেন 1 থেকে 20 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যে কত, এটা আপনারা করবেন। এটা কিন্তু একদম আগেরটার মতো, পারবেন না? জি 3 6 9 12 15 18। এটা করে নিবেন আপনারা। হ্যাঁ, এখন দেখেন কোনটি অবিচ্ছিন্ন চলক। অবিচ্ছিন্ন চলক বলছে, দেখেন তো। বাজারের চালের মূল্য। গুড, বাজারে চালের মূল্য, ঠিক আছে। জি এগুলো একটু পড়িয়েন, মাথায় রাখেন ভালো করে। এরপরে দেখেন আয়তলেখ আঁকতে আমাদের কি করতে হয়, এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা নেওয়া হয়। এটা তো আমরা এর আগে সলভ করছি না? আচ্ছা, এটা সলভ করছি। ওকে। এই উপাত্তগুলো পরিসর কত? আচ্ছা, পরিসর বের করতে পারবেন না? পরিসরের কনসেপ্ট তো আমরা জানি, পরিসরের সূত্র কি জানি আমরা? সর্বোচ্চ সর্বোচ্চ মান সর্বনিম্ন সর্বোচ্চ মান পরিসর মানে মাইনাস হচ্ছে সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করে যোগ করব সর্বোচ্চ 1। মান সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 8, বিয়োগ সর্বনিম্ন সংখ্যা নিব, সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 1, এদের সাথে যোগ করব 1। এটি হচ্ছে পরিসরের সূত্র, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। ওকে, তাহলে এটা হবে 8। এইটুকু বুঝতে পারছি? আচ্ছা, এটার অপশনে আসলে দেওয়া নাই, বুঝছি তো নাকি? দেখেন এইটার মধ্যক বের করতে বলছে, পারবেন না এটার মধ্যক? জি পারবো। ওকে, এইগুলো আমরা সলভ করছি, কি ব্যাপার এত রিপিট হয়েছে কেন? আচ্ছা দেখি, দেখেন এই ইনফরমেশনটা মাথায় রাখেন, এইখান থেকে আমাদের দুইটা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, 17 আর 18। দেখেন এইটা তো শ্রেণী একটা দেওয়া আছে, উদ্দীপক দেওয়া আছে, দেখা যাচ্ছে কি স্ক্রিন দেখা যায়? জি ভাই দেখা যাইতেছে। ওকে, দেখেন এখানে বলছে উপাত্ত সময়ের প্রচুরক শ্রেণীর মধ্যমান কত। এখানে আপনার বলছে প্রচুরক শ্রেণীর মধ্যমান, তাহলে তো আগে বোঝার লাগবে প্রচুরক শ্রেণীটা কোনটা। আগে প্রচুরক শ্রেণী আমরা বের করব, পরে ওই শ্রেণীর মধ্যমানটা বের করব। দেখেন প্রচুরক শ্রেণী আমরা কেমনে বের করি, সর্বোচ্চ গণসংখ্যা বরাবর যে শ্রেণী থাকে সেটাই হচ্ছে কি প্রচুরক শ্রেণী। তাহলে এখানে প্রচুরক শ্রেণী হবে আমাদের 51 থেকে 60, নাকি? জি 51 থেকে 60। তাহলে দেখেন এর মধ্যমানটা কেমনে বের করব। মধ্যমান আমরা কেমনে বের করি, ওই শ্রেণীর এই যে কি একটা উচ্চ সীমা থেকে একটা নিম্ন সীমা, এই দুইটা জাস্ট কি করি, যোগ করি, যোগ করে 2 দিয়ে ভাগ করে দিই, দুই সেটাই তো দ্বারা ভাগ মধ্যমান, করি। নাকি? এটাই তো মধ্যমান। জি তাহলে কি হয় দেখেন, 111 111, এটা 2 দিয়ে ভাগ করেন, দেখবেন কত? 55.5। 5। ওকে, দেখেন তাহলে অ্যান্সার হওয়ার উচিত এইটা। খ নম্বর। বুঝতে পারছি তো নাকি? জি ওকে, এখন দেখেন প্রদত্ত উপাত্ত শ্রেণী ব্যবধান কত, মানে এই যে আগের ইনফরমেশনটাই, এখানে শ্রেণী ব্যবধান কত, একদম বাচ্চা পোলাপানের কোশ্চেন, বলেন তো পারবেন না? 10 এত ইজি কোশ্চেন। দেখেন হ্যাঁ, কিছু কিছু বোর্ডে আসলে পাবেন এরকম 2-1টা কোশ্চেন একদম বাচ্চা পোলাপানের মতো কোশ্চেন। কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়? আমি কিন্তু আপনাদের শুরু ক্লাসে পড়াইছিলাম কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টা। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি পড়াইছিলাম তো, মাথায় আছে? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে 3টা, একটা হচ্ছে গড়, একটা হচ্ছে মধ্যক, আর একটা হচ্ছে প্রচুরক। মাথায় রাখেন ভালো করে। প্রচুরক। এই 3টে হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের একক। দেখেন কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে 3টা, গড়, মধ্যক, প্রচুরক। দেখেন
যেহেতু 9 বলছে তাহলে এটার ভিতরে দেখেন কোনটা 9, গড়, মধ্যক, প্রচুরক, এই পরিসর। তিনটেই তো কি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, কিন্তু এই পরিসর হচ্ছে কি এই তিনটের ভিতরে আছে কেন্দ্রীয় কি প্রবণতার দেখেন তো, মাপ নয়। বুঝতে পারছি? জি। এরপরে দেখেন এখানে কি বলছে, গত সপ্তাহে তোমার শহরে তাপমাত্রা ছিল, দেখেন তাপমাত্রা গুলা দেওয়া আছে, এর গড় তাপমাত্রা বের করতে বলছে। তাহলে কেমনে বের করবো মনে আছে? জাস্ট গড় বের করবো, নর্মাল গড়। সবগুলো যোগ করে যে কয়টা আছে ওই কয়টাতে ভাগ দেবো। ওকে, তাহলে এইটা আমি আর করলাম না, বুঝতে পারছেন তো নাকি? জি। সবগুলা যেটা আছে এইটা আর এই পাশে কিছু না, এইটা দিয়ে ভাগ করে দিই। 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলা গড় কত? এই যে এগুলা মাথায় রাখেন, যে এই টাইপ গুলা একটু মাথায় রাখেন। এই টাইপ গুলা আসলে সব বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। ওকে, দেখেন 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলা গড় চাইছে। তাহলে 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলা কি আছে? যেহেতু গড় চাইছে সবগুলা যোগ হবে। বিজোড় সংখ্যা 1 যোগ, তারপরে কি আছে 3 3 যোগ, তারপরে কি আছে 5 5 7 7 9 9 যোগ, তারপর কি আছে 11 30 15 17 19 21। শেষ। এটারে জাস্ট আপনি কি করবেন, ভাগ করেন, কয়টা 2 পাইছেন? 1 2 3 1 4 2 3 4 5 6 7 8 9 10 11। 11 না 12টা দেখেন তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11, হ্যাঁ 11। তাহলে 11 দিয়ে ভাগ করে দিবেন, যেটা আসবে সেটাই রেজাল্ট, বুঝতে পারছেন কি? জি। তাহলে এটা রেজাল্টটা বের করে নেবেন আপনারা। না, দেখেন এই যে প্রচুরক বের করতে বলছে, দেখেন প্রচুরক কত। তাহলে প্রচুরকের আমরা ফর্মুলা কি জানি? যে আমরা জানি প্রচুরক ফর্মুলাটা কি জানি আমরা, L প্লাস প্লাস F1 যোগ F1 F2 প্লাস F2 গুণন X, এটাই তো জানি নাকি? গুণন। তাহলে L এর মান দেওয়া আছে এখানে 55 প্লাস F1 এর মান দেওয়া আছে 5, আর নিচে F1 যোগ F1 যোগ F2 অর্থাৎ 5 আর 7 যোগ অর্থাৎ 12, একবারে লিখে ফেললাম, গুণন H এর মান দেওয়া আছে 10। এটা করে ফেলেন, দেখেন 10। কত আসে, দেখেন তো কত আসে এটা। দেখেন 59.6, এই যে 8 আনসার, বুঝতে পারছেন কি? জি। ওকে, দেখেন এই যে দেখেন এইটা দেখেন, কোশ্চেনটা দেখেন, ক্রমযোজিত গণসংখ্যার জন্য প্রয়োজন কি কি প্রয়োজন আমাদের? আমরা যখন ক্রমযোজিত গণসংখ্যা লিখি, মানে ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন হয় কোথায়? ক্রমযোজিত গণসংখ্যা কোথায় প্রয়োজন হয়? দেখেন প্রচুরক নির্ণয়ে, নাকি মধ্যক নির্ণয়ে, নাকি অজীব রেখা নির্ণয়ে, কোনটার ক্ষেত্রে হবে? অজীব রেখা। অজীব রেখা, ক্রমযোজিত গণসংখ্যা লাগে অজীব, একটা পাইলেন, এখানে তো দুইটা করে অপশন আছে, আরেকটা নিতে হবে। আরেকটা নাই। ক্রমযোজিত গণসংখ্যা কি মধ্যক যখন নির্ণয় করেন তখন লাগে না? কারণ মধ্যকের এই যে এফসির মানটা যে নিয়ে আসেন সেটা তো ক্রমযোজিত গণসংখ্যারই নাকি? মধ্যকের ক্ষেত্রে এফসি তো লাগে নাকি? তাহলে তো মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের ক্রমযোজিত গণসংখ্যাটা লাগে নাকি? জি লাগে। তাহলে এটার অ্যান্সার হবে 2 আর 3। ওকে, ওকে। প্রচুরক শ্রেণীর মধ্যমান বের করো। প্রচুরক শ্রেণী কোনটা হবে আমারে বলেন তো একটু এখানে। 7। প্রচুরক শ্রেণী বলছি 36 থেকে 40। 36 থেকে 40, এইটা হচ্ছে আমাদের কি প্রচুরক শ্রেণী। তাহলে এর মধ্যমান কি হবে? 38। 38 নাকি? দেখেন তো কত, 70 76, মানে 36 যোগ 40 ডিভাইড 2, দেখেন কত আসে।
সরি 38। ওকে, তাহলে এটার অ্যান্সার হবে Okay. 38। ওকে, এখন দেখেন উপাত্তগুলার গড় 3 বলছে, প্রচুরক 0 বলছে, মধ্যক 0 বলছে, এগুলা কি সত্য? তাহলে আমাদের আগে বের করতে হবে। আচ্ছা, এখানে প্রচুরক 0, এটা আমরা আগে দেখি। প্রচুরক কি 0? এখানে দেখেন তো 0 একবার দুইবার আছে, তাহলে প্রচুরক শূন্য। তাহলে অবশ্যই 2 সঠিক। তারপর মধ্যক 0 কিনা দেখেন তো, এটার আগে ছোট থেকে বড় ক্রমে সাজান। 0 0, তারপরে কি হবে 2 3 4 5 7। দেখেন তো মধ্যক কি জীবনে মধ্যক তো শুরুতেই, মানে মধ্যক কি 0 হবে? 0 তো শুরুর দিকে আসে, মাঝখানে না, হবে না। জিরো হবে না। তাহলে এটা ক্যান্সেল। তাহলে একটা যদি ক্যান্সেল হন, তাহলে আর বাকিটা দেখারই দরকার নাই। দেখেন 3 কোথায় নাই, যেটাই নাই সেটাই অ্যান্সার। এই জায়গায় 3 নাই, তার মানে ক নাম্বারটা অ্যান্সার হবে, বুঝতে পারছেন? বুঝছি। ওকে, দেখেন এইটা কি বের করতে বলছে? পরিসর বের করেন তো, পরিসর। আমারে জানান তো এটার অ্যান্সারটা কি হবে। 17 4 পরিসর মানে কি? 13 সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করব, যোগ 1। 14 হবে স্যার। কত হবে? সর্বোচ্চ জি, সংখ্যা কত আছে এখানে দেখেন? 17। 17 সর্বনিম্ন সংখ্যা কত আছে? 4 4 যোগ 1, নাকি? দেখেন কত হয়? জি 13 আর 1 14, তাহলে এটার অ্যান্সার হবে 14। ওকে, ওকে। এখন দেখেন মধ্যক নির্ণয়ের জন্য এই যে এফসি এর মান নিচের কোনটা, এই যে কে জানে কোশ্চেন করছেন এফসি, এই এফসি এর মান কি বের করতে পারবেন? এফসি এর মান বের করতে গেলে আমাদের কি, আমরা একটা কি করব, এই যে ক্রমযোজিত গণসংখ্যা না, ক্রমযোজিত গণসংখ্যা। একটু লিখে ফেলবো দ্রুত, হ্যাঁ। আর টোটাল গণসংখ্যাটা কত এটাও দেখবো, 3 আর 6 9, 9 6 15, এটা কত হয় দেখেন 22 26, তাহলে টোটাল হচ্ছে 26। এর 2 দিয়ে আগে ভাগ করবেন, কত হয় 13। এই 13টা কোথায় খুঁজে বের করবেন? ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে লিখবেন, ক্রমযোজিত গণসংখ্যা কি কি হবে? 3, প্রথম 3ই হবে, পরে এই দুটো যোগ করে হয় 9, 9 আর 6 15, 15 7 22, 22 আর 4 26। তাহলে দেখেন আমাদের এই 13 কোন জায়গায় থাকতে পারে? দেখেন তো, ইনি তো 9 পর্যন্ত আছে, এই ঘরে থাকবে না 13? আচ্ছা, আমাদের চাইছে কি এফসির মান নাকি? জি তাহলে আমরা কি এফসির মান কেমনে বের করি? মধ্যক শ্রেণীর যে ক্রমযোজিত গণসংখ্যা থাকে তার আগেরটা নাকি? তাহলে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত সংখ্যা, মধ্যক শ্রেণী না কোনটা হবে? এই যে 13টা তো এইখানে থাকতে পারে নাকি? তাহলে অবশ্যই জি মধ্যক শ্রেণী এইটা। তাহলে এই মধ্যক শ্রেণীর যে ক্রমযোজিত গণসংখ্যা আছে এর আগের কোনটা আছে? 9, তার মানে এফসির মান হবে 9। 9 বুঝতে পারছি? জি এইটা হবে অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এখন দেখেন মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত? দেখছেন মধ্যক শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যা, দ্যাট মিন্স এইটা চাচ্ছে এফএম এর মান। বুঝছেন কি চাইছে? এফএম এর মান কত এইটা চাইছে এখানে। মধ্যক শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যা মানে সরি 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 সরি, একটু মিস্টেক হয়েছে, হ্যাঁ। কেমনে বের করব দেখেন, আগে ক্রমযোজিত গণসংখ্যা গুলা লিখে ফেলেন, কত হয়? এইখানে 6, এইখানে হয় 13 23, এটা হবে কত দেখবেন 31, আর এখানে হবে 31 36, আর 36 টোটালটা এটা করে দেখবেন 36 হয়, 36 2 দিয়ে যদি ভাগ করেন দেখবেন কত হবে 18। এই 18টা আমাদের বলছে মধ্যক শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যা, আগে মধ্যক শ্রেণী বের করি। এই 18টা কোন জায়গায় থাকতে পারে? দেখবেন এই ঘরে থাকবে 18। দেখেন এই 6 13 থাকে, 13 পরে এইখানে থাকবে বাকিগুলা, অর্থাৎ এইখানে 18 থাকবে। দেখেন এই বরাবর জি শ্রেণী হচ্ছে বুঝছি। কি, এই যে এটা হচ্ছে মধ্যক শ্রেণী 16 থেকে 20, আর এই মধ্যক শ্রেণীর ক্রমযোজিত জনসংখ্যা হচ্ছে কি 23। বুঝতে পারছেন? এই মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 23। বুঝছেন কি এটা? 23 তাহলে এটার জি অ্যান্সার বুঝছি। হবে 23। ওকে, এখন আসেন মধ্যক শ্রেণীর মধ্যমান কত? দেখেন তো এটা বের করতে পারবেন কিনা, মধ্যক শ্রেণীর মধ্যমান কত? তাহলে আমরা আগে মধ্যক শ্রেণীটা বের করে ফেলি। এই যে ফার্স্ট, 55.5 হবে এটা। আচ্ছা আমরা একটু দেখি, এটা 5, আর এটা হবে 13, আর এটা হবে 25, এইটা হবে কত 34, আর এটা হবে 40, অর্থাৎ টোটাল গণসংখ্যা হচ্ছে এখানে 40। 40 এর যদি আমরা 2 দিয়ে ভাগ করেন কত হবে 20। 20 কোন ঘরে থাকতে পারে?
যেহেতু মধ্যক শ্রেণীর মধ্যমান বের করছে, আমাদের তো মধ্যক শ্রেণী আগে বের করতে হবে। কেমনে বের করবো? এই 20টা কোন ক্রমজড়িত গণসংখ্যার ঘরে থাকতে পারে? এই যে ঘরে। তার মানে এইটা হচ্ছে আমাদের কি মধ্যক শ্রেণী 51 থেকে 60। তাহলে এর মধ্যমান বের করব। কেমনে বের করব? 51 যোগ 60 ডিভাইড 2, দেখেন তো কত আসে? 111 নাকি? 111 55.5, এইটা আছে। ওকে, মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে কি ইউজ করা হয় দেখেন, এখানে বলছে n/2, এটা কি ইউজ করা হয় মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে? এটা কি ঠিক আছে? প্রথমটা দেখেন তো, তারপরে বলছে fm, তারপরে fc, মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে কি এগুলা লাগে বলেন তো? মধ্যক নির্ণয়ের জন্য কি এগুলা লাগে দেখেন তো? n/2, fm, fc অবশ্যই লাগে। মধ্যকের ক্ষেত্রে এগুলা লাগে না। মধ্যকের সূত্রই তো হচ্ছে l প্লাস n/2, তাহলে n/2 তো লাগতেই আছে। তারপরে মাইনাস fc, এই fc তো আমাদের লাগতেই আছে। তারপরে গুণন h বাই কি fm, তার মানে fc ও লাগতেছে, fm ও লাগতেছে, n/2 ও লাগতেছে। তার মানে আমাদের অ্যান্সার কি হবে? 3টা নাকি? জি এটা হবে 1, 2 ও 3। বুঝতে পারছি? জি বুঝতে পারছি। ওকে, এইখানে এটা একটু অতিরিক্ত আসছে, এটা একটু ব্ল্যাঙ্ক করি। দেখেন এখানে বলছে একটা উপাত্তের সর্বোচ্চ মান দেওয়া আছে 97, পরিসর দেওয়া আছে 48, তাহলে উপাত্তের সর্বনিম্ন মান কত? এই যে এর আগে আমরা একটা সংক্ষিপ্ত প্রবলেম কিন্তু করছি, সংক্ষিপ্ত সমাধান করছি এইভাবে, সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু একটা সলভ করছি এরকম, যে সর্বোচ্চ মান দেওয়া আছে এখানে 97, পরিসর দেওয়া আছে 48, তাহলে আপনার কাছে চাইছে সর্বনিম্ন মান কত। আপনি নর্মালি পরিসরের সূত্র কি জানেন? আপনি তো পরিসরের সর্বোচ্চ সূত্র জানেন, মান সর্বোচ্চ মাইনাস মান। সর্বনিম্ন মান এখানে প্লাস 1 সর্বোচ্চ মান কত দেওয়া আছে দেখেন? 97। 97 তারপরে বিয়োগ সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান মনে করেন এটা সর্বনিম্ন মান, যোগ 1, এটাই তো আপনি জানেন নাকি? জি দেখেন পরিসর আপনাদের দেওয়া আছে, এখানে পরিসর দেওয়া আছে 48, এই যে পরিসরের জায়গায় আপনি 48 বসান। এরপরে 97 বিয়োগ সর্বনিম্ন, বা এইখানে এটা x ধরতে পারেন সুবিধার জন্য, এইখানে 1 লেখেন। এখন এই 1টা এই পাশে নিয়ে এসে পড়েন, ইকুয়ালের এই পাশে নিয়ে আসেন, অর্থাৎ 48 বিয়োগ 1 হবে, প্লাস 1 ছিল এই পাশে আসলে -1, আর এই পাশে পড়ে থাকছে 97 বিয়োগ এই যে সর্বনিম্ন সংখ্যাটা। বুঝতে পারছেন? জি এখন এই 48 থেকে 1 বিয়োগ করলে হয় 47, 47 আর এই পাশে থাকতেছে আমাদের 97 বিয়োগ এইটা। এখন আমরা কি করব দেখেন তো, আমাদের আসলে করার লাগবে কি দেখেন তো, আমরা কিন্তু এটা এইভাবে লিখতে পারি 97 বিয়োগ, দেখেন এই -x যেহেতু আছে, -x বলতে বোঝাচ্ছে যে সর্বনিম্ন সংখ্যা, সেটা কিন্তু এখানে মাইনাস আছে, এটা এই পাশে নিয়ে আসলে প্লাস হবে। দেখেন আপনি যদি এই পাশে নিয়ে আসেন তাহলে দেখবেন 47 প্লাস কি হবে, ওই সর্বনিম্ন সংখ্যা, ওরা আমরা x ই ধরি, ওইটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, এই পাশে মাইনাস ছিল, আর এই পাশে পড়ে থাকলো শুধু 97, এইটুকু বুঝছেন কেমনে করছি? এখন আপনি শুধু এক্সট্রা রাখেন, আর এই পাশে 97 তো আছে, এই 47টা ওই পাশে নিয়ে যান, এই পাশে আসলে 47 বিয়োগ হয়ে যাবে, মাইনাস 97 থেকে 47, দেখেন অ্যান্সার হবে 50 বা x সমান 50 অর্থাৎ x মান এটা বোঝাচ্ছি কি সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান হবে সর্বনিম্ন 50। বুঝতে পারছি? জি ওকে, এটা পারবে না কোন শ্রেণীর নিম্ন সীমা দেওয়া আছে 30, শ্রেণী মধ্যমান দেওয়া আছে কত 32, তাহলে ওই শ্রেণীর উচ্চ সীমা কত? দেখেন এখানে শ্রেণী মধ্যমান, আর উচ্চ সীমা নিম্ন সীমা কখন লাগে আমাদের? একটু মাইক্রোফোনটা অফ রাখেন একটু। দেখেন এইখানে আমাদের দেওয়া আছে কোন শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে এখানে 30, আর শ্রেণীর মধ্যমান হচ্ছে 32, তাহলে শ্রেণীর উচ্চ সীমা কত? নিম্ন সীমা উচ্চ সীমা কখন লাগে? শ্রেণী মধ্যমান আমরা কিন্তু জানি যে শ্রেণী মধ্যমানের সূত্র কি জানি আমরা, শ্রেণী মধ্যমান বা শ্রেণী মধ্যমানের সূত্রই হচ্ছে সর্বোচ্চ সংখ্যা
বিয়োগ কি সর্বনিম্ন সংখ্যা নাকি? সরি, শ্রেণী মধ্যমানের বিষয়টা কি ছিল, যে শ্রেণী যেটা থাকে ওই দুইটার আমরা জাস্ট যোগ করি না, মানে উচ্চ সীমা যোগ নিম্ন সীমা, এই তো। উচ্চ সীমা যোগ নিম্ন সীমা d/2 এটাই করি না। দেখেন তো এইখানে আমরা শ্রেণী মধ্যমান দেওয়াই আছে, দেখেন কত দেওয়া আছে 32, এইখানে জাস্ট 32 লিখে ফেলেন। এরপর দেখেন উচ্চ সীমাও বলা আছে, সরি উচ্চ সীমা না, উচ্চ সীমা আমাদের বের করতে বলছে। এই উচ্চ সীমা যেহেতু জায়গার সংকট, উচ্চ সীমারে আমরা x ধরে নিই, প্লাস নিম্ন সীমা কিন্তু দেওয়া আছে দেখেন 30, এই 30 এখানে লেখেন, আর এখানে 2, এই 2টা এই পাশে ভাগ আছে, এই পাশে নিয়ে আসেন, গুণ করেন 32 এর সাথে। এই 2 এটাই সমান সমান এই পাশে নিয়ে আসলে গুণ হয়ে যাবে, যেহেতু ভাগ আছে এই পাশে। তাহলে এই পাশে পড়ে থাকবে x + 30। এটা চাইলে আপনি এইভাবে লিখতে পারেন, x + 30 এই পাশে লিখতে পারেন, আর ওই পাশে লিখতে পারেন 32 × 2, এটা লিখতে পারেন। পরের লাইনে দেখেন x প্লাস, একটু মাইক্রোফোনটা অফ রাখি, সাউন্ড আসতেছে, 32 দোকান হয় 64। পরে দেখেন x রাখেন, ওই পাশে 64 ছিল, এই 30টা এই পাশে প্লাস আছে, ওই পাশে নিয়ে গেল মাইনাস। এটা করে দেখেন 34 আসে অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার হবে 34। বুঝতে পারছি কেমনে করছি? জি বুঝতে পারছি। ওকে, দেখেন গণসংখ্যা সারণী প্রস্তুত করতে হলে প্রথমে কোনটি প্রয়োজন? গণসংখ্যা সারণী প্রস্তুত করতে হলে আমাদের প্রথম কোনটা প্রয়োজন লাগে? গণসংখ্যার যে সারণী প্রস্তুত করব এর জন্য আমাদের প্রথম কোনটা লাগে? অ্যান্সার হবে পরিসর। বুঝতে পারছি? কারণ আমরা যখন গণসংখ্যা সারণী প্রস্তুত, কয়টা সারণী হবে সেটা নির্ণয় করার জন্য কিন্তু আমাদের পরিসরের শ্রেণী ব্যক্তি দিয়ে ভাগ করা লাগে। তার মানে আমাদের পরিসরটা লাগবে আগে, মাথায় রাখি। বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। এখন দেখেন পরীক্ষার নম্বর ও জনসংখ্যা কোন ধরনের চলক? একদম বাচ্চা ফুলানের কোশ্চেন, পারবেন না? পারবো। কি হবে? বিচ্ছিন্ন চলক। গুড। তারপর দেখেন মধ্যক শ্রেণী ক্রমজিত গণসংখ্যা কত? আবার মধ্যক শ্রেণী বের করতে বলছে। তাহলে আমরা কি করব? ও সরি, তাহলে আমরা আগে ক্রমজিত গণসংখ্যা গুলা বের করে নেবো নাকি? দেখেন কি হয়, ইনি হবে 4, ইনি হবে 12, আর এখানে হবে 32, 32। এখানে হবে 44, এখানে 50, অর্থাৎ টোটাল গণসংখ্যা 50। 50 এর আমরা 2 দিয়ে ভাগ করবো, হয় 25। 25 কোন ঘরে থাকতে পারে? দেখেন এই ঘরে। তার মানে এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী নাকি? জি। তাহলে এই মধ্যক শ্রেণী বলছে, মধ্যক শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা কত? তাহলে মধ্যক শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা 32। বুঝতে পারছি? জি বুঝতে পারছি। প্রচুরক কত? জাস্ট এইখানে প্রচুরক চাইছে, অর্থাৎ প্রচুরকের সূত্র বসাই দিবেন, l প্লাস f1 যোগ f2 গুণন x, এইটা বসাই দিবেন। দেখেন l এর মান এখানে কি হবে? প্রচুরক শ্রেণী নিম্ন সীমা, যেহেতু 20 সর্বাধিক বার এইখানে আছে, এই শ্রেণীর হবে প্রচুরক শ্রেণী, তাহলে নিম্ন সীমা হচ্ছে 51। তারপর f1 এর মান হবে এই 20 থেকে, মানে সর্বোচ্চ গণসংখ্যা থেকে আগেরটা বিয়োগ করেন, কত হবে? 20 থেকে 8 গেলে হয় 12, এখানে লিখে ফেললাম। 12। আর নিচে তো হবে 12 যোগ f2, 20 থেকে 12 বাদ দেন, এটা হবে 8 গুণন 8। শ্রেণী ব্যবধান কত? দেখেন তো 31 থেকে 40, 10। এটা জাস্ট ক্যালকুলেটরে বসান, দেখেন কি আসে। জি পারবো এটা। 20 এর করলে 10, 2 দিয়ে যদি 6, 51, 57, এটা ডিরেক্ট মান আসে, 57 আসে ডিরেক্ট। এটার অ্যান্সার হবে এটা। বুঝতে পারছি? জি। ওকে, দেখেন মধ্যক শ্রেণীর মধ্যমান কত? তাহলে ওই সেম কোশ্চেন আসতেছে বারবার, পারা যাবে না এগুলা। জাস্ট মধ্যক শ্রেণীর মধ্যমান, মধ্যক শ্রেণী কোনটা এটা বের করবেন, জাস্ট ওর মধ্যমানটা বের করবেন ওই শ্রেণীর। বুঝতে পারছেন? জি। ওকে, চতুর্থ শ্রেণীর মধ্যমান কত? চতুর্থ শ্রেণী, আচ্ছা এটা হচ্ছে ফার্স্ট শ্রেণী, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, অর্থাৎ এটাই হচ্ছে চতুর্থ। দেখেন প্রথম, 78 দ্বিতীয়, হবে। তৃতীয়, চতুর্থ, তাহলে এই শ্রেণীর মধ্যমান কত হবে? এই দুইটা যোগ করেন, 78। 78 হবে।
দেখেন। জি আচ্ছা, যদি 78 হয় তাহলে এটা জাস্ট এইটার কি করবেন, শ্রেণীর মধ্যে অন্য এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দেখবেন। এরপরে এর মধ্যক কত, মধ্যকের সূত্র বসা লাগবে এখানে। তাহলে ক্রমজিত গণসংখ্যাটা একটু বের করে ফেলি আমরা। হ্যাঁ, দেখেন কত হয়, 2 10, এটা কত হবে দেখেন তো, 30 37, আর এটা হচ্ছে আমাদের 40। তাহলে n/2 যদি করেন তাহলে হবে কত, n এর মান হচ্ছে 40, তো 20 কোন ঘরে থাকতে পারে, এই ঘরে নাকি? জি আচ্ছা, আবার আপনারা অনেকেই না করিয়েন না যে সর্বোচ্চ গণসংখ্যা যেটা আছে ওই বরাবর যে শ্রেণী সেটাই হচ্ছে মধ্য শ্রেণী। এইটা করলে কিন্তু অনেকেই ধরা খাবেন। হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে বনে যায় কিন্তু সব ক্ষেত্রে বনবে না। মধ্যকের ক্ষেত্রে এই সিস্টেমটা মনে রাখবেন, বুঝতে পারছেন? কিন্তু প্রচুরকের ক্ষেত্রে এই শর্টকাটটা প্রযোজ্য। সর্বোচ্চ যে গণসংখ্যা আছে ওই বরাবর যে শ্রেণী সেটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। কিন্তু মধ্যকের ক্ষেত্রে সর্বোচ্চ গণসংখ্যা কিছু কিছু ক্ষেত্রে মিলে যায় কিন্তু সব ক্ষেত্রে মিলবে না। এইটা দিয়ে করবেন সবসময়। তাহলে দেখবেন এই ঘরে থাকে 20, এই বরাবর যে শ্রেণী সেটাই হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে এটা হচ্ছে এল এর মান 71। তাহলে আমরা মূল সূত্র জানি l প্লাস n/2 মাইনাস -fc গুণ h বাই fm। তাহলে দেখেন l এর মান হচ্ছে আমাদের এখানে কত, 71। তাহলে হচ্ছে প্লাস, আর এই n/2 আমরা অলরেডি পাইছি 20, এখানে ডিরেক্ট 20 মাইনাস fc এর মানটা কত হবে, আমরা এই যে দেখেন এই মধ্যক শ্রেণীর ক্রমজিত গণসংখ্যার আগের সংখ্যা, এই যে মধ্য শ্রেণীর ক্রমজিত সংখ্যা কত, 30, এর আগেরটা কত হচ্ছে 10, তার মানে এটা হবে 10 গুণন h, শ্রেণী ব্যবধান কত দেখেন 5, আর fm এই fm হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এই যে 20 হবে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, কিন্তু বুঝতে পারছি? জি এখানে x মানে শ্রেণী ব্যক্তি বোঝাচ্ছে, y মানে গণসংখ্যা বোঝাচ্ছে, মাথায় রেখে। তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 20 শেষ। 20 এখন দেখেন কত হয়, এটা ক্যালকুলেটরে বসান, কত হয়, এটা হয় 10, এগুলা করে ফেলে দেখবেন একটা রেজাল্ট আসবে। দেখেন কত আসে, সরি যোগ করি আমরা। দেখেন এইটার একটা রেজাল্ট আসছে 73 পয়েন্ট কত ছিল আমাদের, 73.5 এই যে এটা আছে। ওকে, বুঝতে পারছি? জি ক্লিয়ার এই ছিল আমাদের আপনাদের এমসিকিউ আর সংক্ষিপ্ত কোশ্চেন। আশা করি বুঝতে পারছেন ভালোভাবে, বুঝছেন তো নাকি? জি বুঝতে পারছি ভাই আপনার